Hello everyone, welcome all of you to our new web session on one dimensional motion part 2. আজকে আমরা ওয়ান ডাইমেনশন মোশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব, কিন্তু পার্ট 2তে পার্ট 2 আলোচনা শুরু করার আগে আমরা পার্ট 1-এ কী কী শিখেছিলাম একটু রিমাইন্ড করে নেব। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারটা আমি প্রথমেই বলেছিলাম দিস ইজ আ পার্ট অফ মেকানিক্স অ্যান্ড দ্য মেকানিক্স ইজ দ্য মোস্ট এনসেন্ট পার্ট অফ ফিজিক্স, অর্থাৎ এটা বলবিজ্ঞানের অন্তর্গত একটা পার্ট, এবং বলবিজ্ঞান হলো আমাদের পদার্থবিজ্ঞানের সবচেয়ে প্রাচীন একটা কিন্তু কি পার্ট। তো আমরা বলবিজ্ঞান বা মেকানিক্সকে মেনলি দুটো পার্টে ভাগ করেছিলাম। আমি একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি জায়গাগুলো। মেকানিক্সকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, একটাকে নাম দিয়েছিলাম ডায়নামিক্স, একটাকে নাম দিয়েছিলাম স্ট্যাটিক্স। ডায়নামিক্সের বাংলা হলো গতিবিজ্ঞান, স্ট্যাটিক্সের বাংলা হলো স্থিতিবিজ্ঞান। এবং ডায়নামিক্স পার্টে বলেছিলাম যে এখানে কোনো পার্টিকেলের উপর বলের মানে কোনো পার্টিকেল বলতে কোনো গতিশীল পার্টিকেল বা মুভিং পার্টিকেলের উপর এফেক্ট অফ ফোর্সকে নিয়ে আলোচনা করা হয়, বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হয়। এবং স্ট্যাটিক্সে বলেছিলাম কোনো রেস্ট পার্টিকেল বা কোনো স্থির বস্তুর উপর বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ইন স্ট্যাটিক্স উই আর ডিসকাসিং about effect of force on rest particle or rest body. Again, ডায়নামিক্সকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম। একটা বলেছিলাম জেনারেল ডায়নামিক্স, আর একটা হচ্ছে হাইড্রোডায়নামিক্স। যদিও এই পার্টটা আমি বলিনি, কারণ এই পার্টটা আমরা পরবর্তীকালে গিয়ে পাবো, সেই জন্য এখানে আমরা ক্লাসিফাই করিনি। যদিও ডায়নামিক্সকে দুটো পার্টে ক্লাসিফাই করা যায়, জেনারেল ডায়নামিক্স বা সাধারণ গতিবিজ্ঞান, আর একটা হচ্ছে হাইড্রোডাইনামিক্স বা প্রবাহীর গতিবিজ্ঞান। জেনারেল ডায়নামিক্সের পার্টের মধ্যে কোনো কঠিন বস্তুর উপর বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হয়, কোনো কঠিন গতিশীল বস্তুর উপর বলের প্রভাবকে নিয়ে আলোচনা করি। ইন জেনারেল ডায়নামিক্স উই আর ডিসকাসিং অ্যাবাউট এফেক্ট অফ ফোর্স অন মুভিং সলিড পার্টিকেল অর সলিড বডি। অ্যান্ড হাইড্রোডাইনামিক্স বা প্রবাহী বলবিজ্ঞান বা প্রবাহী গতিবিজ্ঞানে আমরা কোনো গতিশীল প্রবাহীর উপর বলের প্রভাবকে নিয়ে আলোচনা করি। ইন হাইড্রোডাইনামিক্স উই আর ডিসকাসিং অ্যাবাউট এফেক্ট অফ ফোর্স অন মুভিং ফ্লুইড। যদিও আমি পড়ানোর সময়তে ডায়নামিক্সকে কিন্তু একটু অন্যরকমভাবে ভাগ করেছিলাম। ডায়নামিক্সকে আমি জেনারেল ডায়নামিক্স আর হাইড্রোডাইনামিক্স এই দুটো পার্টে কিন্তু ক্লাসিফাই কিন্তু আমি করিনি, কিন্তু এই পার্টটাকে ক্লাসিফাইভাবে করা যায়, সেই জন্য আমি একটু বলে দিলাম যে ডায়নামিক্সকে মেনলি দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে জেনারেল ডায়নামিক্স বা সাধারণ গতিবিজ্ঞান, আর একটা হচ্ছে হাইড্রোডাইনামিক্স বা প্রবাহীর গতিবিজ্ঞান। তো জেনারেল ডায়নামিক্স কী জিনিস বললাম, এখানে গতিশীল কঠিন বস্তুর উপর বলের প্রভাব। উই আর ডিসকাসিং অ্যাবাউট the effect of force on moving solid particle. and হাইড্রোডাইনামিক্সের মধ্যে গতিশীল প্রবাহীর উপর বলের প্রভাব, দ্যাট ইজ উই আর ডিসকাসিং অ্যাবাউট এফেক্ট অফ ফোর্স অন মুভিং ফ্লুইড। এবং স্ট্যাটিক্সকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যদিও এই ভাগটাও কিন্তু আমি তোমাদের করাইনি। এর কারণ এই পার্টগুলো আমরা পরে পাবো বলে আমি করাইনি। স্ট্যাটিক্সকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জেনারেল স্ট্যাটিক্স সাধারণ স্থিতিবিজ্ঞান, এখানে স্থির কঠিন বস্তুর উপর বলের প্রভাবকে নিয়ে আলোচনা করা হয়। ইন দিস পার্ট উই আর ডিসকাসিং অ্যাবাউট এফেক্ট অফ ফোর্স অন রেস্ট সলিড পার্টিকেল। এবং আরেকটা পার্ট হচ্ছে স্ট্যাটিক্সে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স বা প্রবাহী স্থিতিবিজ্ঞান। এই পার্টে আমরা স্থির প্রবাহীর উপর বলের প্রভাবকে নিয়ে আমরা কিন্তু আলোচনা কিন্তু করে থাকি। স্থির প্রবাহীর উপর বলের প্রভাবকে নিয়ে আমরা আলোচনা করে থাকি, অর্থাৎ ইন দিস পার্ট দ্যাট ইজ ইন হাইড্রোস্ট্যাটিক্স উই আর ডিসকাসিং অ্যাবাউট এফেক্ট অফ ফোর্স অন রেস্ট ফ্লুইড। এরপরে আমরা ডিনামিক্সকে যে দুটো পার্টে ভাগ করেছিলাম, জেনারেল ডিনামিক্স এবং হাইড্রোডিনামিক্স, এই জেনারেল ডিনামিক্সকে পুনরায় দুটো পার্টে ভাগ করা হয়। আমি এই দুটো পার্টকেই কিন্তু আমি মেনলি লিখেছিলাম। জেনারেল ডাইনামিক্সকে যে দুটো পার্টে ভাগ করা হয়, সেই দুটো পার্টের একটা পার্ট হচ্ছে কাইনেমেটিক্স
বাংলায় বলা হয় স্মৃতিবিজ্ঞান, আর একটা পার্ট হচ্ছে কাইনেটিক্স, বাংলায় বলা হয় গতিবিজ্ঞান। কাইনেমেটিক্স এই পার্টটার মধ্যে কোনো পার্টিকেলের উপর পার্টিকেলের শুধুমাত্র গতিকে নিয়ে আলোচনা করায়। দ্যাট ইজ ইন দ্য পার্ট অফ কাইনেমেটিক্স উই আর ডিসকাসিং অ্যাবাউট অনলি দ্য মোশন অফ পার্টিকেল, বাট ইন কাইনেটিক্স উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য কজ অফ মোশন অফ পার্টিকেল, অর্থাৎ কাইনেটিক্স বা চলবিজ্ঞানেতে আমরা কোনো পদার্থের গতির কারণকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। অর্থাৎ আমরা জেনারেল ডায়নামিক্সকে দুটো পার্টে ভাগ করলাম, কাইনেমেটিক্স আর কাইনেটিক্স, অর্থাৎ স্মৃতিবিজ্ঞান এবং চলবিজ্ঞান। যদিও আমি তোমাদের ডায়নামিক্সকেই মেনলি দুটো পার্টে ভাগ করেছিলাম, কাইনেটিক্স এবং কাইনেমেটিক্স, এই দুটো পার্টে ভাগ করেছিলাম। মধ্যিখানের যে দুটো পার্ট বললাম, অর্থাৎ ডায়নামিক্সকে যে দুটো পার্ট, জেনারেল ডায়নামিক্স এবং হাইড্রোডাইনামিক্স, এবং স্ট্যাটিক্সের যে দুটো পার্ট, জেনারেল স্ট্যাটিক্স এবং হাইড্রোস্ট্যাটিক্স, এই দুটো পার্ট বলিনি। তোমরা খাতাতে ওগুলো ইনক্লুড করে কিন্তু রাখতে পারো, যদিও এগুলো আমরা পরে পাবো, সেই জন্যই আমি বলিনি। তো যাই হোক, কাইনেমেটিক্স এবং কাইনেটিক্স এই দুটো পার্ট আমরা দেখলাম, এবং কাইনেমেটিক্সকে আমরা পুনরায় তিনটে পার্টে ভাগ করেছিলাম। একটা হচ্ছে একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন, 2 নম্বর পার্ট হচ্ছে দ্বিমাত্রিক গতি বা 2 ডাইমেনশনাল মোশন, এবং 3 নম্বর পার্ট হচ্ছে ত্রিমাত্রিক গতি বা 3 ডাইমেনশনাল মোশন। অ্যাকচুয়ালি আমরা আজকে এই কাইনেমেটিক্সকে যে তিনটে পার্টে ভাগ করেছি, সেই তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটাকে নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম, দ্যাট ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন। আমি বলেছিলাম ওয়ান ডাইমেনশনাল মোশনে কোনো একটা পার্টিকেল যখন কোনো একটা স্ট্রেট লাইন বা কোনো লিনিয়ার পাথে ট্রাভেল করে বা রৈখিক পথে গমন করে, তখন যে তার গতি, সেই গতিটাকে আমরা একমাত্রিক গতি বলেছিলাম, দ্যাট ইজ দ্য ওয়ান ডাইমেনশনাল মোশন। When the particle is moving through a line, then its motion is called one dimensional motion. দ্বিমাত্রিক গতি বা 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমি বলেছিলাম, যখন কোনো একটা কণা কোনো তলে গতিশীল থাকে, তখন তার গতিকে আমরা কি বলি, দ্বিমাত্রিক গতি। When a particle is moving in a plane, then the motion of that particle is called 2 dimensional motion. এবং ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে আমি বলেছিলাম, যখন কোনো কণা বা কোনো বডি যখন শূন্যস্থান বা ত্রিমাত্রিক দেশ বা স্পেস, ত্রিমাত্রিক দেশ না, স্পেস, শূন্যস্থান বা স্পেস, সে গতিশীল থাকে, তখন তার যে গতি, সেই গতিটাকে আমরা কি বলেছিলাম, ত্রিমাত্রিক গতি বা 3 ডাইমেনশনাল মোশন। When the particle is moving in space, then its motion is called 3 dimensional motion. এগুলো বলেছিলাম। এরপরে আমি পার্টিকেল কী জিনিস এবং বডি কী জিনিস আমি বলেছিলাম, যে পার্টিকেল মানে হচ্ছে ফাইনাইট ভলিউম আমরা পাবো না, কিন্তু ফাইনাইট মাস পাবো, কিন্তু বডির ক্ষেত্রে ফাইনাইট মাস এবং ভলিউম দুটোই পাবো আমরা বলেছিলাম। তো এত অবধি আমরা বলেছিলাম। এরপরে আমরা এই চ্যাপ্টারে যে গতিকে নিয়ে আলোচনা করছি বা মোশনকে নিয়ে আলোচনা করছি, সেই মোশন সংক্রান্ত জিনিসকে বলতে গিয়ে বলেছিলাম স্থিতি বা গতি অবস্থা, অর্থাৎ কন্ডিশন অফ রেস্ট অ্যান্ড কন্ডিশন অফ মোশন, এই স্থিতাবস্থা এবং গতি অবস্থাকে বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে এই ইউনিভার্সের মধ্যে চরম স্থিতি বা চরম গতির কোনো ধারণা আমরা পাই না। উই ডু নট গেট এনি আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাবসলিউট রেস্ট অর অ্যাবসলিউট মোশন ইন দিস ইউনিভার্স। সমস্ত স্থিতি বা গতি আমাদের কাছে কি আপেক্ষিক বা রিলেটিভ। অল দ্য স্ট্যাটিক্স কন্ডিশন অ্যান্ড মুভিং কন্ডিশন আর রিলেটিভ টু ইচ আদার। কারোর কাছে কোনো একটা বডি যদি স্ট্যাটিক বলে মনে হয়, অন্যজনের কাছে সেটাই কিন্তু মুভিং বলে কিন্তু মনে কিন্তু হতে পারে। ঠিক যেমন আমি পড়ানোর সময় উদাহরণ দিয়েছিলাম, যদি মাঠের ধারে দাঁড়িয়ে আমরা কলা গাছগুলোকে দেখি, কলা গাছগুলোকে স্থির বলেই মনে হবে, কিন্তু যখন আমরা ট্রেনে করে যাব, ট্রেনে করে যেতে যেতে পাশের কলা গাছগুলোকে যদি দেখি, কলা গাছগুলোকে মুভিং বলে কিন্তু মনে হবে। তাই ট্রেনের মধ্যে যখন বসে আছি, তখন কলা গাছগুলোর গতি অবস্থা আমাদের কাছে অবজার্ভড হচ্ছে। যখন মাঠের ধারে দাঁড়িয়ে কলা গাছগুলোকে দেখছি, তখন কিন্তু তার স্থিতাবস্থা বা কন্ডিশন অফ রেস্ট কিন্তু অবজার্ভড হচ্ছে। সেই জন্য ইউনিভার্সের মধ্যে
আমরা কখনোই অ্যাবসলিউট রেস্ট অর অ্যাবসলিউট মোশনের কিন্তু কোনো কনসেপ্ট কিন্তু পাই না, অর্থাৎ চরম স্থিতি বা চরম গতির কিন্তু কোনো কনসেপ্ট কিন্তু পাই না। এরপর আমি বলেছিলাম যে রেফারেন্স বডি কোনো একটা বডির স্থিতাবস্থা বা গতি অবস্থা, দ্যাট ইজ দ্য মোশন অফ কন্ডিশন অফ মোশন অর কন্ডিশন অফ রেস্ট, যে পার্টিকেল বা যে বডির দ্বারা কি বলবো আইডেন্টিফাইড হয় সেই বডিকে আমরা কি বলেছিলাম রেফারেন্স বডি বা নির্দেশ বস্তু। এবং সেই রেফারেন্স বডি যে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে থাকে বা রেফারেন্স বডিটা সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কোঅর্ডিনেট সিস্টেম থাকে সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা কি বলেছিলাম রেফারেন্স ফ্রেম বা রেফারেন্স সিস্টেম কিন্তু আমরা বলেছিলাম। অ্যাকচুয়ালি সমস্ত বডি বা সমস্ত কিছুর কি বলবো গতি অবস্থা বা স্থিতি অবস্থা অন্য পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে কিন্তু নির্ণয় করা হয়। উই ডিটারমাইন the condition of rest or condition of motion of a particle with respect to surrounding body, and that surrounding body is called reference body. সেই পারিপার্শ্বিক বস্তু বা বস্তু কণাগুলোকে আমরা কি বলি নির্দেশ বস্তু। and the coordinate system associated with reference body is known as reference frame or reference system. ওই নির্দেশ বস্তুগুলোর সঙ্গে সংযুক্ত যে স্থানাঙ্কতন্ত্র থাকে সেই স্থানাঙ্কতন্ত্রকে আমরা কি বলে থাকি না নির্দেশতন্ত্র আমরা বলে থাকি। তো রেফারেন্স ফ্রেম আমি বলতে কি আমি বলেছিলাম রেফারেন্স ফ্রেম জেনারেলি আমাদের কাছে 3 ধরনের আছে, আমাদের সিলেবাসের মধ্যে 3 ধরনের আছে, আরও অনেক রেফারেন্স ফ্রেম হয়। মেনলি মোস্ট এনসেন্ট রেফারেন্স ফ্রেমের প্রসঙ্গ আমি বলতে গিয়ে বলেছিলাম মোস্ট এনসেন্ট রেফারেন্স ফ্রেম ছিল হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। বিজ্ঞানী ডেকার্থ, এটা ফিলোসফার ডেকার্থ এটা ইনভেন্ট করেছিলেন। এছাড়াও আরও দুটো রেফারেন্স ফ্রেমের কথা বলেছিলাম, একটা হচ্ছে পোলার রেফারেন্স ফ্রেম বা পোলার নির্দেশতন্ত্র, অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ স্ফেরিক্যাল পোলার রেফারেন্স ফ্রেম বা গোলীয় নির্দেশতন্ত্র বলেছিলাম। এবং কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেমকে 3টে পার্টে ভাগ করেছিলাম আমরা, 1 ডাইমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা একমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র, 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম দ্বিমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র, এবং 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম ত্রিমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র। এইগুলোকে আমি স্পেসিফিক্যালি এবং ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যালি আমি দেখিয়েছিলাম। এবং পোলার নির্দেশতন্ত্র বা পোলার রেফারেন্স ফ্রেম কেউ আমি বলেছিলাম এখানে দুটো কোঅর্ডিনেট থাকে। পোলার রেফারেন্স ফ্রেম একটা 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এখানে দুটো কোঅর্ডিনেট থাকে আর এবং থিটা, এবং এই আর থিটার সঙ্গে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্সের যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, সেই এক্স ওয়াই জেডের মধ্যে কী রিলেশন সেই রিলেশন আমরা করেছিলাম। এবং স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা মেনলি একটা 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এই 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে যে কোঅর্ডিনেটগুলো থাকে সেটা হচ্ছে আর থিটা এবং ফাই, এবং এই আর থিটা ফাইয়ের সঙ্গে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যে কোঅর্ডিনেট অর্থাৎ এক্স ওয়াই জেডের মধ্যে আমরা রিলেশনগুলো দেখেছিলাম। এগুলো সবই আমরা খাতায় আমরা করেছিলাম। এরপরে রেফারেন্স ফ্রেম কমপ্লিট করার পর পোলার রেফারেন্স ফ্রেম, স্ফেরিক্যাল পোলার রেফারেন্স ফ্রেম এবং কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম প্রত্যেকটা রেফারেন্স ফ্রেমের ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আমার করানো হয়ে গেছিলো। এরপরে আমি বলেছিলাম যে আমরা যে এই চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টারে গতি সংক্রান্ত বা মোশন ওরিয়েন্টেড কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো বলতে কি আমি বলেছিলাম মেনলি আমাদের কাছে 6টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। প্রথমে আমি বলেছিলাম দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, ট্রাভেল ডিস্টেন্স। সেকেন্ড ওয়ান বলেছিলাম ডিসপ্লেসমেন্ট বাকি সরণ। 3 নম্বর বলেছিলাম দ্রুতি বাকি স্পিড। 4 নম্বর বলেছিলাম বেগ বা ভেলোসিটি। 5 নম্বর বলেছিলাম ত্বরণ বা অ্যাক্সেলারেশন, এবং 6 নম্বর বলেছিলাম মন্দন বা ডি অ্যাক্সেলারেশন। এই প্রত্যেকটা পার্টকে কিন্তু আমি আলাদা আলাদা করে আইডেন্টিফাই আমি করেছিলাম। তো ডিস্টেন্স বা দূরত্ব কী জিনিস এটাকে আমরা স্পেসিফাই করেছি। এখন আর দূরত্ব নিয়ে আমি আলোচনা করছি না, আশা করি আগে পার্টে আমরা এগুলো জেনে ফেলেছি। আমি শুধু ক্লাসিফিকেশনগুলো একটু রিমাইন্ড করব, কারণ আমি আজকে যে পার্ট পড়াবো সেই পার্টে ক্লাসিফিকেশনগুলো খুব ম্যান্ডারি একটা রোল প্লে করবে। যাই হোক, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো ক্লাসিফিকেশন আমরা জেনারেলি পাইনি, বাট স্পিডের ক্ষেত্রে কিন্তু আমরা ক্লাসিফিকেশন পেয়েছি। মেনলি স্পিডকে আমরা 4টে পার্টে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি, নন ইউনিফর্ম স্পিড বা অসমদ্রুতি, অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি, এবং
ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। সাইমালটেনিয়াসলি বেগকেও আমরা চারটে পার্টে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগ, 2 নম্বর হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি বা অসম বেগ, 3 নম্বর হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, এবং 4 নম্বর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। মেনলি আমরা ভেলোসিটি বা বেগকেও আমরা চারটে পার্টে ভাগ করেছিলাম। সমদ্রুতি কী, অসমদ্রুতি কী, অ্যাভারেজ বা গড় দ্রুতি কী, এবং তাৎক্ষণিক দ্রুতি কী বা সমবেগ কী, অসমবেগ কী, গড় বেগ কী, তাৎক্ষণিক বেগ কী, প্রত্যেকটা ডেফিনেশন আমরা আগে দিয়েছিলাম এবং ম্যাথামেটিক্যালি আমি কিন্তু এগুলো বলেছিলাম। এবং সাইমালটেনিয়াসলি অ্যাক্সেলারেশনকে আমরা মেনলি 6টা পার্টে কিন্তু আমরা ভাগ করেছিলাম। কী কী বলেছিলাম? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ, 2 নম্বর হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা অসম ত্বরণ, 3 নম্বর হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় ত্বরণ, এবং 4 নম্বর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ, 5 নম্বর হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন ক্রমবর্ধমান ত্বরণ, অ্যান্ড গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন ক্রমহ্রাসমান ত্বরণ। এই 6টা পার্টে আমরা ত্বরণকে ভাগ করেছিলাম এবং প্রত্যেকটা পার্টকে আমরা স্পেসিফিক্যালি কিন্তু আইডেন্টিফাই করেছি এবং ম্যাথমেটিক্যাল অ্যানালজিগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখেছি। ঠিক সাইমালটেনিয়াসলি মন্দন বা ডিঅ্যাক্সেলারেশন বা রিটার্ডেশনকেও আমরা কিন্তু 6টা পার্টে কিন্তু ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন বা সুষম মন্দন, নন ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন বা অসম মন্দন, 3 নম্বর হলো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বা গড় মন্দন, অ্যাভারেজ ডিঅ্যাক্সেলারেশন বা গড় মন্দন, 4 নম্বর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডিঅ্যাক্সেলারেশন বা তাৎক্ষণিক মন্দন, অ্যান্ড 5 নম্বর হলো ক্রমবর্ধমান মন্দন বা গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। তারপর হলো 6 নম্বর হলো ক্রমহ্রাসমান মন্দন, গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। আমরা মন্দনকেও কিন্তু একইভাবে 6টা পার্টে কিন্তু কি ভাগ করেছি। তো এত অব্দি পার্ট আমাদের 1 ডাইমেনশন মোশন পার্ট 1-এ আমাদের হয়ে গেছে। পার্ট 2 শুরু করার আগে আমার এগুলো রিমাইন্ড করানোর দরকার ছিল, সেই কারণে আমি একটু রিমাইন্ড করিয়ে দিলাম। এইবার আমরা আজকে এই যেগুলোকে দেখলাম যে বিভিন্ন ধরনের স্পিড, বিভিন্ন ধরনের ভেলোসিটি, বিভিন্ন ধরনের অ্যাক্সেলারেশন, বিভিন্ন ধরনের ডিঅ্যাক্সেলারেশন, বিভিন্ন ধরনের, এই বিভিন্ন ধরনের যে অ্যাক্সেলারেশন, বিভিন্ন ধরনের ডিঅ্যাক্সেলারেশন, বিভিন্ন ধরনের স্পিড, বিভিন্ন ধরনের ভেলোসিটি, এইগুলোকে আমরা গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ 1 ডাইমেনশন মোশনে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে একটা খুব ইম্পর্টেন্ট রোল কিন্তু আছে। কারণ কোনো একটা বডির মোশনকে আমরা ম্যাথামেটিক্যালি যত না রিপ্রেজেন্ট করতে পারি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে আমাদের কাছে আইডিয়া বা ধারণাটা অনেক কিন্তু কি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ কিন্তু হয়ে যায়। তো আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কিন্তু করব। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার আগে আমরা আমাদের সিলেবাসের মধ্যে কোন কোন ধরনের গ্রাফ আছে আমরা একটু দেখে নেব। মেনলি আমরা 2 ধরনের গ্রাফকে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, অর্থাৎ বেগ সময় লেখচিত্র আর সরণ সময় লেখচিত্র। মেনলি আমাদের এই 2 ধরনের লেখচিত্র সিলেবাসে আছে, যদিও সরণ সময় লেখচিত্র বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কিন্তু ডিপলি কিন্তু আমাদের নেই। মেনলি ভেলোসিটি টাইম গ্রাফটাই কিন্তু আমাদের ডিপলি আছে। তো আমরা প্রত্যেকে প্রথমে এবার খাতায় হেডিং করব লেখচিত্রের সাহায্যে গতীয় ধর্মের বা বস্তুর গতীয় ধর্মের প্রকাশ। লেখচিত্রের সাহায্যে বস্তুর গতীয় ধর্মের প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ডাইনামিক প্রপার্টি অফ পার্টিকেল উইথ দ্য হেল্প অফ গ্রাফ। লেখচিত্রের সাহায্যে গতীয় ধর্মের প্রকাশ, বস্তুর গতীয় ধর্মের প্রকাশ, রিপ্রেজেন্টেশন of dynamic property or motional property of particle with the help of graph. তাহলে দেখ আমরা একটুখানি দেখব যে কিভাবে আমরা এগুলোকে ক্লাসিফাই করছি। তাহলে লেখচিত্রের সাহায্যে গতি ধর্মের প্রকাশ, তাহলে আমরা খাতার ঠিক মধ্যেখানে এইভাবে লিখব লেখচিত্র বা গ্রাফ। এটাকে 2টো পার্টে ভেঙে দেবো। একটা হচ্ছে সরণ সময় লেখচিত্র বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, আর একটা পার্টে লিখব ভেলোসিটি সময় লেখচিত্র বা বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম গ্রাফ। অর্থাৎ আমরা ঠিক এইভাবে পাতার মধ্যেখানে গ্রাফ বা লেখচিত্রটা লিখব।
সেটাকে দুটো পার্টে ভেঙে দেবো, সরণ সময় লেখচিত্র ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, আর 2 নম্বর পার্টে লিখবো ভেলোসিটি টাইম গ্রাফ বা বেগ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্রের মধ্যে মেনলি দুটো আছে, কিন্তু আরও আছে, আমি সেগুলো আস্তে আস্তে পরে পরে বলবো, এখানে আমরা সেগুলোকে আর উল্লেখ করব না। একটা হচ্ছে রেস্ট বডির ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, তাহলে আমরা ঠিক এইভাবে লাইন টানবো, লাইন টেনে লিখবো রেস্ট বডি বা স্থির বস্তু, স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ রেস্ট বডি, অথবা স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। রেস্ট বডি এইভাবে লিখবি না, তোরা কি লিখবি না স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ রেস্ট বডি, ঠিক এই জায়গাটার মধ্যে একটু বড় করে আমরা লিখব, এই জায়গাটা লিখব। 2 নম্বর পার্টে হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, ঠিক অ্যারো সাইন দিয়ে এখানে কী লিখব, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি হয়েছে। এবং এখানে 3 নম্বর পার্টে লিখে রাখবো, যদিও আমরা এটা এখন করব না, কি করব লিখে রাখবো সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, সমতরণ বা সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, সমতরণ এবং সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। 3 নম্বর পার্টে আমরা আরো সাইন দেবো, দিয়ে লিখবো সমতরণ বা সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অ্যান্ড ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন, displacement time graph of a particle under uniform acceleration and uniform deceleration। তাহলে আমরা বুঝতেই পারছি সরণ সময় লেখচিত্র বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফকে মেনলি 3টে পার্টে ভাগ করলাম। স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, সমতরণ বা সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, দ্যাট ইজ তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফকে আমরা এই 3টে পার্টে ভাগ করলাম। ঠিক একইভাবে বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম গ্রাফকেও কিন্তু আমরা কয়েকটা পার্টে কিন্তু কি ভাগ করব। ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে আমরা মেনলি কটা পার্টে ভেঙেছি, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মেনলি 7টা পার্টে ভাঙবো। আমরা যখন এটা খাতায় লিখবো একটু যেন বড় করে যেন লিখি, যাতে আমরা পুরোটা লিখতে পারি। প্রথমে হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, তাহলে প্রথমে আরো সাইন দেবো, কি লিখবো, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, পুরো কথাটা লিখবো, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, velocity time graph of a particle under uniform velocity, velocity time graph of a particle under uniform velocity। 2 নম্বরে সেকেন্ডে অ্যারো সাইন দিয়ে লিখব সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, velocity time graph of a particle under uniform acceleration। 3 নম্বর পার্টে লিখব ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, velocity time graph of a particle under gradually increasing acceleration, velocity time graph of a particle under gradually increasing acceleration। 4 নম্বর পার্টে লিখব ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, velocity time graph of a particle under gradually decreasing acceleration, velocity time graph of a particle under gradually decreasing acceleration। 5 নম্বর পার্টে লিখব সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, velocity time graph of a particle under uniform retardation or uniform deceleration, সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, velocity time graph of a particle under uniform deceleration or uniform retardation।
নম্বর পাঠে লিখব ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। এবং লাস্ট ওয়ান অর্থাৎ 7 নম্বর পাঠে লিখব ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। দ্যাট ইজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। এই প্রত্যেকটা পার্ট, এই এত রকমের গ্রাফ আছে আমাদের সিলেবাসের মধ্যে, তার মধ্যে এই অংশে যেটুকুনটা আমি লিখলাম অর্থাৎ সমতরণে বা সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র, এইটা শুধু আমরা একটু পরে ডিসকাস করব, কারণ এটা ডিসকাস করতে গেলে কিছু পার্টিকুলার গ্রাফ বা পার্টিকুলার জিওমেট্রিক শেপ সম্পর্কে আইডিয়া করতে হবে। সেই সমস্ত জিওমেট্রিক শেপগুলো আমি একটুখানি বলে নিয়ে তারপরে আমি এই পোর্শনটা বলবো। জিওমেট্রিক শেপ বলতে আমি কী বোঝাচ্ছি? জাস্ট লাইক স্ট্রেট লাইন, জাস্ট লাইক ইলিপস, জাস্ট লাইক প্যারাবোলা, জাস্ট লাইক হাই প্যারাবোলা এটসেট্রা। অর্থাৎ সরলরেখা বা উপবৃত্ত বা পরাবৃত্ত বা অধিবৃত্ত বা বৃত্ত, এইগুলো এক একটা কিন্তু জিওমেট্রিক্যাল শেপ বা জ্যামিতিক আকার। এই জ্যামিতিক আকারগুলো সম্পর্কে আমি একটু আইডিয়া দেবো, তারপরে আমি এই পার্টটা নিয়ে আলোচনা করব। কিন্তু বাদবাকি ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই পার্ট নিয়ে জিওমেট্রিক্যাল শেপ না জানলেও কিন্তু এই পার্টগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া আমরা কি করতে পারবো। হয়েছে? তাহলে আশা করি এই অংশটা আমাদের খাতায় আমরা ঠিক যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু রাইট ডাউন আগে করে ফেলো, ভেরি কুইক। তাহলে আমরা গ্রাফগুলোর এবার ডিটেলস অ্যানালিসিসে কিন্তু একটু চলে আসি। তাহলে প্রথম পার্টে আমাদের কী ছিল বল? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ছিল এবং তার প্রথম অংশে ছিল স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। তাহলে আমরা প্রথমে হেডিং করব ঠিক এইভাবে, সরণ সময় লেখচিত্র, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তার আন্ডারে লিখব স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। ওর ঠিক নিচে শুধু স্থির বস্তু লিখব না, লিখব স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার রেস্ট। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার রেস্ট বা স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। স্থির বস্তু অর্থাৎ স্থির বস্তু বা রেস্ট বডি মানে হচ্ছে যে বডি টাইমের রেসপেক্টে তার কোঅর্ডিনেট বা তার পজিশন কিন্তু চেঞ্জ করছে না। ইফ any body does not change its position or coordinate with respect to time, then it is called rest body. Suppose ধর একটা লোক, ধরে একটা লোক এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে যে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমের ওপরও দাঁড়িয়ে আছে। হয়েছে? এইখানটাতে এক্স ইকুয়াল টু 0, এইখানটাতে এক্স ইকুয়াল টু এক্স, যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স। হয়েছে? তাহলে যখন ও এখানে দাঁড়ালো এবং ও অবজারভেশন স্টার্ট করলো, তখন টাইম কত ছিল রে? অবজারভেশন স্টার্ট করেছে মানে ওর ক্যালকুলেশন শুরু করেছে কত? টি ইকুয়াল টু 0 সময়। যদিও ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে, তাহলে টি ইকুয়াল টু 20 মিনিট পরে, আফটার টাইম টি ইকুয়াল টু 20 মিনিট, 20 মিনিট পরেও যদি ওই জায়গাতেও দাঁড়িয়ে থাকে, তাহলে ওইখানে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ টাইমের ভ্যালু কিন্তু চেঞ্জ করেছে, 0 থেকে বাড়তে বাড়তে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করতে করতে 20 মিনিট হয়ে গেছে। কিন্তু ওই বডিটার, ওই লোকটির ওই কোঅর্ডিনেট সিস্টেমের পজিশন এক্স ইকুয়াল টু এক্সেই কিন্তু আছে। দ্যাট মিনস দ্য বডি ডাজ নট চেঞ্জ ইটস কোঅর্ডিনেট or does not change its position with respect to time. ঠিক, তাহলে আমরা এবার এটাকে গ্রাফিক্যালি কীভাবে প্লট করব। দেখ, এদিক বরাবর আমি কী এঁকেছি? টাইম অ্যাক্সিস বা কি সময়। এদিক বরাবর কী এঁকেছি? ডিসপ্লেসমেন্ট বা কি সরণ। তাহলে এদিক বরাবর কী লিখবো? টাইম ব্র্যাকেটের মধ্যে টি। এদিক বরাবর কী লিখবো? সরণ বা ডিসপ্লেসমেন্ট ব্র্যাকেটের মধ্যে এস তোমরা লিখতে পারো। দেখ, টি ইকুয়াল টু 0-তে যখন অবজারভেশন স্টার্ট করেছিলাম তখন ও কোথায় দাঁড়িয়েছিল? এক্স ইকুয়াল টু এক্স দাঁড়িয়েছিল।
এবার 5 মিনিট বাদেও ওইখানেই দাঁড়িয়ে আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ওই এক্সই হয়ে আছে। 10 মিনিট বাদেও ওইখানেই দাঁড়িয়ে আছে, তাহলে এক্সের ভ্যালু কত, ওই ওই এক্সের ভ্যালু কি এক্সই আছে, বাড়া কমা করেনি। 15 মিনিট বাদেও এক্সের ভ্যালু কত আছে, এক্সই আছে। 20 মিনিট বাদেও এক্সের ভ্যালু কী আছে, এক্সই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পয়েন্টগুলো হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের পয়েন্ট, যেগুলো আমি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিট আমি প্লট করেছি। যদি লাইনগুলোকে প্লট করা যায়, লাইনটা কেমন হচ্ছে বল, স্ট্রেট লাইন হচ্ছে। তার মানে এটুকু আমরা বুঝতে পারলাম, যদি কোনো বডি রেস্ট অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে, তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হয়, একটা সরলরেখা হয়। সেই সরলরেখাটা বা স্ট্রেট লাইন হয়। সেই সরলরেখাটা কার সঙ্গে সমান্তরাল, সময় অক্ষ বা টাইম অ্যাক্সিসের সঙ্গে কী হয়, প্যারালাল কিন্তু হয়ে যায়। সো if a body or particle is in rest, then its displacement time graph must be parallel with time axis and the graph must be straight line. তাহলে আমরা গ্রাফটাকে, তাহলে এই অংশটাকে আমরা ছবিতে খাতায় আঁকবো, তারপর আমরা গ্রাফটা প্লট করব। গ্রাফে এখানে লিখবো সময় বা টি, এখানে সরণ ব্র্যাকেটের মধ্যে কী লিখবো, এস, ডিসপ্লেসমেন্ট এস বলে আমরা ঠিক যেভাবে গ্রাফটা এঁকেছি সেভাবে গ্রাফটা আঁকবো। আঁকার পর আমি যেটা বলছি সেটা লিখতে হবে। তাহলে লেখ, এক্ষেত্রে স্থির বস্তুর সরণ সময় লেখচিত্রটি হলো, এক্ষেত্রে স্থির বস্তুর সরণ সময় লেখচিত্রটি হলো সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা। এক্ষেত্রে স্থির বস্তুর সরণ সময় লেখচিত্রটি হলো সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা। ইন দিস কেস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, in this case displacement time graph of a particle under rest is a straight line parallel to time axis. In this case displacement time graph of a particle under rest is straight line parallel with the time axis. এবং কমা দিয়ে লিখব কারণ এক্ষেত্রে সময় এগিয়েছে না লিখে কী লিখব, সময় পরিবর্তন করেছে কিন্তু বস্তু স্থির থাকায় সরণের মানের কোনো পরিবর্তন হয়নি। এক্ষেত্রে সময় পরিবর্তন করেছে, কারণ এক্ষেত্রে সময় পরিবর্তন করেছে কিন্তু বস্তু স্থির থাকায় সরণের মানের কোনো পরিবর্তন হয়নি। বিকজ ইন দিস কেস time gradually changes but there are no change of displacement of the body with respect to time. Because here time gradually changes but there are no change of displacement of body with respect to time. Okay, তাহলে আমরা বুঝতে পারলাম স্থির বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটা কেমন, না স্ট্রেট লাইন বা সরলরেখা কিন্তু হয়ে যাবে। এবার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের 2 নম্বর পার্টে কী ছিল, না সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। তাহলে আমরা হেডিং করব সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। সমবেগে গতিশীল বস্তু, আচ্ছা সমবেগে গতিশীল বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে এরম পার্টিকেল বলতে আমরা কি বুঝি, আমি বলেছিলাম ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ মানে কি, না সমান সময়ের ব্যবধানে ওর সরণগুলো কী হবে, সমান হবে। ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম ইটস ডিসপ্লেসমেন্ট মাস্ট বি ইকুয়াল। যেমনটা কি, ধর একটা পার্টিকেল, একটা বস্তু এখানে আছে, এটাকে কিছুক্ষণ বাদে এটা হয়ে গেল টি হয়ে গেল 1 সেকেন্ড, এটা টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। কিছুক্ষণ বাদে টি এর ভ্যালু হয়ে গেল 2 সেকেন্ড, কিছুক্ষণ বাদে টি এর ভ্যালু হয়ে গেল 3 সেকেন্ড, কিছুক্ষণ বাদে টি এর ভ্যালু হয়ে গেল 4 সেকেন্ড অ্যান্ড সো অন। দেখা যাচ্ছে এখান থেকে এখানে যেহেতু 1 সেকেন্ড টাইম নিয়েছে বা 1 মিনিট টাইম নিয়েছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে রে, 1 মিটার। আবার এখান থেকে এখানে যেহেতু 1 সেকেন্ড টাইম নিয়েছে,
ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বল 1 মিটার। এখান থেকে যদি 1 সেকেন্ড টাইম নিয়েছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বল 1 মিটার। এখান থেকেও এখানে গিয়ে যদি 1 সেকেন্ড টাইম নিয়েছে, এখানেও পথটা কত হয়েছে বল 1 মিটার। দেখ তো ইকুয়াল ইন্টারভাল অফ টাইম না, ইন্টারভালগুলো অর্থাৎ গ্যাপগুলো কত করে, টাইমের গ্যাপগুলো কত করে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, ইকুয়াল টাইমের গ্যাপগুলো সমান, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে অতিক্রান্ত সরণগুলো ডিসপ্লেসমেন্টগুলো কি সমান, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার 1 মিটার, অর্থাৎ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম the body crosses equal amount of displacement, so then the body is called, the body is in under uniform velocity. তাহলে আমরা সেটাকেই গ্রাফিক্যালি প্লট করতে চলেছি। দেখ এদিকে হচ্ছে টাইম অ্যাক্সিস বা সময়, আর এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা এস বাকি সরণ। দেখ টি ইকুয়াল টু 0-তে এখানে ছিল, এই অবস্থায় ছিল সরণ 0। টি ইকুয়াল টু 1 সেকেন্ডে সরণ কত হয়েছে বল 1 মিটার, এই ওপর দিকে উঠেছে সরণ বরাবর আমি লিখেছি 1 মিটার, এই 1 মিটার হয়েছে। টি ইকুয়াল টু 2 সেকেন্ডের মাথাতেও সরণ আবার কত হয়েছে 1 মিটার, তার মানে এখান থেকে আরও 1 মিটার উপর উঠেছে, দেখ এখান থেকে আরও 1 মিটার উপর উঠেছে, তার মানে এই গ্যাপটাও 1 মিটার, এই গ্যাপটাও কত 1 মিটার 2 সেকেন্ডের মাথায়। 3 সেকেন্ডের মাথাতেও আবার 1 মিটার গেছে, ওইখানে দাঁড়িয়েছিল 3 সেকেন্ড যখন হয়েছে তখন কি হয়েছে আরও 1 মিটার উঠেছে, লাইনটা একটু স্ট্রেট হবে, বেঁকে গেছে, এটাও কি 1 মিটার। 4 সেকেন্ডের মাথাও 1 মিটার। যদি আমরা এই পয়েন্টগুলোকে প্লট করি তাহলে এই পয়েন্টগুলো দেখা যাবে অবশ্যই একটা কী হচ্ছে স্ট্রেট লাইন হচ্ছে, which is passing through the origin of displacement time graph, অর্থাৎ যে স্ট্রেট লাইনটা সময় সরণ লেখচিত্রের মূল বিন্দু দিয়ে কিন্তু কি পাস করছে। তাহলে এটাও একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা কিন্তু সরণ সময় লেখচিত্রের মূল বিন্দু দিয়ে কিন্তু কি পাস করছে এবং টাইম অ্যাক্সের সঙ্গে ইনক্লাইন্ড হয়ে আছে বা একটা নতিকোণ করে আছে। বুঝতেই পারছি এটা অ্যাঙ্গেল করেছে, টাইম অ্যাক্সের সঙ্গে এটা নতিকোণ করে আছে। তাহলে আমরা এইটা লিখে রাখবো টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 3 সেকেন্ড, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। ওপরে লিখে রাখবো 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। নিচে লিখে রাখবো সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয়েছে, ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম দেয়ার আর ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হ্যাপেন্স। সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয়েছে, ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম দেয়ার আর ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হ্যাপেন্স। এটা লেখার পর আমরা গ্রাফটা আঁকবো, গ্রাফটা স্ট্রেট লাইন আমরা দেখিয়ে দেবো। স্ট্রেট লাইন দেখানোর পর আমি নিচে যেটা বলছি সেটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখব সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, গ্রাফটা আঁকার পর নিচে লিখব সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটি হলো একটি মূল বিন্দুগামী সরলরেখা। সরণ সময় লেখচিত্রে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটি হলো একটি মূল বিন্দুগামী সরলরেখা। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি, displacement time graph of a particle under uniform velocity is a straight line passing through the origin of coordinate system, displacement time coordinate system. Displacement time graph of a particle under uniform velocity is a straight line passing through the origin of coordinate of displacement time coordinate system. এক্ষেত্রে বস্তুটি সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয়েছে, এক্ষেত্রে বস্তুটির সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয়েছে। কিন্তু এইটা আঁকার পরও কিন্তু আমরা এখানে নিচে লিখে রাখবো সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয়েছে। তাহলে এরপরে কি লিখছি, এক্ষেত্রে বস্তুটি সমান সময়ের ব্যবধানে সমান সরণ হয়েছে। ইন দিস কেস দেয়ার আর ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হ্যাপেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। There are equal displacement happens in equal interval of টাইম। ওকে, এরপরে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের 3 নম্বর পার্টে আমি বলেছিলাম সমতরণে বা সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র। কিন্তু এই লেখচিত্রটা বুঝতে গেলে আমাদের আরও কিছু জিওমেট্রিক শেপ জানতে হবে বলেছিলাম, তাই এই লেখচিত্রটা এখন আমি বলবো না, আমি পরে গিয়ে এই লেখচিত্রটা বলবো। ওকে, তোমরা একটা কাজ করতে পারো, এই লেখচিত্রের পরে একটু জায়গা ছেড়ে রাখতে পারো। মোটামুটি এই লেখচিত্রগুলো আঁকতে কতটা করে জায়গা লেগেছে মোটামুটি তোমরা অনুমান করতে পেরেছো, সো এরকম একটু জায়গা ছেড়ে রাখতে পারো, অথবা একেবারে পরেও গিয়ে করতে পারো, যেটা তোমাদের খুশি। এইবার আমরা চলে আসবো ভেলোসিটি টাইম গ্রাফ বা বেগ সময় লেখচিত্রে আমরা চলে আসবো।
ভেলোসিটি টাইম গ্রাফ বা বেগ সময় লেখচিত্রে আমরা প্রথম যে পার্টটা পেয়েছিলাম যে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে আমরা প্রথম হেডিং করব ভেলোসিটি টাইম গ্রাফ বা বেগ সময় লেখচিত্র, এবং এরপরে আমরা হেডিং করব সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র, ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি। এবার বলেই যে সমবেগে গতিশীল বস্তু ক্ষেত্রে আমরা ডেফিনিশনে কি দেখলাম। আমি এই কিছুক্ষণ আগেই বলেছি যে সমবেগে গতিশীল বস্তু মানে সমান সময়ের ব্যবধানে সমান সরণ উৎপন্ন করেছে, কি তাই তো? অর্থাৎ ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম দের আর ইকুয়াল ডিসপ্লেসমেন্ট হ্যাপেন। আচ্ছা বল, সমান সময়ের ব্যবধানে সমান সরণ উৎপন্ন করেছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রত্যেক মুহূর্তে এর বেগের মান কী রে? ধ্রুবক আছে, অর্থাৎ বেগ কী আছে? একই আছে। জাস্ট লাইক একটু আমি এখানটা থেকেই বলি, ধর এখান থেকে এখানে যেতে লেগেছে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইমে কতটা পথ গেছে রে? 1 মিটার পাথ ট্রাভেল করেছে। তার মানে এই অংশে বেগ কত? আমরা ভেলোসিটি মানে কি জানি বল? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? 1, টাইম কত? 1, তাহলে 1/1 মানে কত? 1। তাহলে এই অংশে ভেলোসিটি কত? 1। আবার এই অংশে যদি ভেলোসিটি দেখিস তাহলেও এখানেও অবভিয়াসলি ডিসপ্লেসমেন্ট বাই টাইম করবো, সরণ বাই সময় করবো। সরণ কত বল? 1 মিটার, সময় কত বল? 1 মিটার। তাহলে এখানেও 1/1 মানে কত? 1। ঠিক এখানেও কিন্তু 1/1 মানে 1, এখানেও 1/1 মানে 1। তবে দেখ, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে ও ইকুয়াল ডিসপ্লেসমেন্ট ও ঘটালে, অর্থাৎ সমান সময় ব্যবধানের সরণগুলো সমান হলে গেলে প্রত্যেক মুহূর্তে ওর বেগের মানটা কী আছে রে? 1 হয়ে আছে, বা ধ্রুবক হয়ে আছে। 1 নাও হতে পারে, এটা 2 হলে 2 হতো, 3 হলে 3 হতো, এনিথিং এলস যা খুশি হতে পারে। মোদ্দা কথা, সমবেগ মানে বেগের মান কি থাকবে? ধ্রুবক থাকবে। দ্যাট মিন্স uniform velocity means the velocity of a particle must be constant or equal throughout the motional process. তো আমরা সেই কনসেপ্টটাকে এখানে ইউজ করব, ভেলোসিটি টাইম গ্রাফের ক্ষেত্রে আমরা সেই কনসেপ্টকে ইউজ করব। অর্থাৎ সমবেগশীল বস্তু কখনোই সময়ের সাপেক্ষে তার বেগের পরিবর্তন কিন্তু হয় না। দ্যাট ইজ ইন কেস অফ দ্য পার্টিকেল আন্ডার ইউনিফর্ম ভেলোসিটি, দেন during the interval of time there are no change of velocity of the particle. That means velocity must be constant here. বেগ সবসময় কী থাকে? ধ্রুবক থাকে। অর্থাৎ বেগের মান সবসময় কী থাকবে? ধ্রুবক থাকবে। দেখ এখানে তাই হয়েছে। দেখ এদিক বরাবর আমি ভেলোসিটি কার্ভ এঁকেছি, এদিক বরাবর আমি সময় অ্যাক্সিস এঁকেছি। ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করবো, এখানে ভি লিখবো। টাইম অ্যাক্সিসকে পাশে টি দিয়ে লিখবো। ধর পার্টিকেলটার যখন আমরা যাত্রা শুরু করলাম তখন পার্টিকেলটার ভেলোসিটি কত ছিল বল? ভি ছিল। 1 সেকেন্ড বাদেও ওর কত ভেলোসিটি? ভি আছে। 2 সেকেন্ড বাদেও কত ভেলোসিটি? ভি আছে। 3 সেকেন্ড বাদেও কত ভেলোসিটি? ভি আছে। 4 সেকেন্ড বাদেও কত ভেলোসিটি? ভি আছে। তাহলে বোঝা যাচ্ছে পার্টিকেলটা কেমন, গ্রাফটা কেমন হচ্ছে। যদি পয়েন্টগুলোকে আমরা যোগ করি, গ্রাফটা কিন্তু একটা স্ট্রেট লাইন হচ্ছে। জিনিসটা কি আমি এখানে একটুখানি প্লট করি। ধর এই ধর টোটাল টাইম পাথ, এটাকে আমি 4টে পার্টে ভাগ করছি। 1, 2, 3, 4টে, এই 4টে পার্টে আমি ভাগ করে দিলাম। এখানে ধর টাইম টি ইকুয়াল টু ধর 0, টাইম টি ইকুয়াল টু 0, এখানে টাইম টি ইকুয়াল টু 1, এখানে টাইম টি ইকুয়াল টু 2, এখানে টাইম টি ইকুয়াল টু 3, অ্যান্ড লাস্ট ওয়ান টাইম টি ইকুয়াল টু কত? 4। আচ্ছা ধর এইখান থেকে এখানে গেছে কত? ভি মিটার গেছে। তারপরেরটাতেও ভি মিটার গেছে, তারপরেরটাতেও ভি মিটার গেছে, তারপরেরটাতেও ভি মিটার গেছে। তাহলে এখানে ভেলোসিটি কত বল? এই অংশে ভেলোসিটি v/1 মানে ভি। এই অংশ ভেলোসিটি কত? v/1 মানে কত? ভি। এই অংশ ভেলোসিটি কত? v/1 মানে কত? ভি। এই অংশ ভেলোসিটি কত? v/1 মানে কত? ভি। কারণ ভি পাথ, ভি ডিসপ্লেসমেন্ট হয়েছে, টাইম কত লেগেছে? 3 থেকে 4 মানে 1 সেকেন্ড। তাহলে আমরা জানি সরণ বাই সময় মানে কি? বেগ। তার মানে দেখ প্রত্যেক মুহূর্তে বেগের মান কত আছে রে? ভেলোসিটি কত আছে? ভি কিন্তু আছে। দেখ সেটাই দেখিয়েছি। 1 সেকেন্ডের মাত্রাতেও ভেলোসিটি কত? ভি। 2 সেকেন্ডের মাত্রাতেও ভেলোসিটি কত? ভি। 3 সেকেন্ড মাত্রাতেও ভেলোসিটি কত? ভি। 4 সেকেন্ডের মাত্রাতেও ভেলোসিটি কত আছে? ভি আছে। তাহলে বুঝতে পারছিস লাইনটা কেমন হবে? একটা স্ট্রেট লাইন কার্ভ কিন্তু কি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এইটা পাশে করে নেব, করে নিয়ে আমরা এই গ্রাফটা কিন্তু আঁকবো। ভেরি কুইক।
তাহলে প্রত্যেকের আঁকা হয়েছে। এবার আমরা নিচে লিখব এক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি হলো এক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি হলো একটি সরলরেখা যেটি সময় অক্ষের সঙ্গে সমান্তরাল এক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তুটির বেগ সময় লেখচিত্রটি হলো একটি সরলরেখা যেটি সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। In this case, the velocity time graph of a particle under uniform velocity is a straight line parallel to the time axis. In this case, velocity time graph of a particle under uniform velocity is a straight line parallel to the time axis. নিচে লিখব প্যারা চেঞ্জ করে, কারণ সময় পরিবর্তন করলেও বস্তুটির বেগের মানের কোনো পরিবর্তন হয়নি। বিকজ time gradually changes but there are no change of velocity of the particle. Time gradually changes but there are no change of velocity of the particle. তাহলে আমরা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র আমরা পেয়ে গেলাম। 2 নম্বর পার্টে আমাদের কী ছিল বল, সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা প্রত্যেকে হেডিং করব সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। velocity time graph of a particle under uniform acceleration. প্রথমেই বলে রাখা দরকার, একটু মনে করে দিই যে আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কী ছিল, অর্থাৎ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সমত্বরণ বলতে আমরা কি বুঝেছিলাম। ত্বরণ মানেই আমরা দেখেছিলাম বা অ্যাক্সেলারেশন মানেই হলো বেগের পরিবর্তন বাই সময়। যেহেতু ত্বরণ বলছি তাই এখানে কী হবে, বেগের বৃদ্ধি বাই সময়, অর্থাৎ increase of velocity by time, that is the acceleration. তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে সমান সময়ের ব্যবধানে যদি বেগের বৃদ্ধি সমান হয় তাহলেই সেই পার্টিকেলের বেগটাকে আমরা কি বলবো, ইউনিফর্ম ভেলোসিটি বলবো। কি বললাম, সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধি যদি সমান হয় তাহলেই সেই পার্টিকেলের ত্বরণকে আমরা কি বলবো না, সমত্বরণ বলবো। ইফ in equal interval of time there are equal increase of velocity, then the acceleration of that particle must be uniform acceleration. জিনিসটা কি একটুখানি দেখে নেওয়া যাক। সাপোজ ধর এই কেসটাই লক্ষ্য কর, দুটো কেস। প্রথম আমি এদিকে একটা কেসকে আঁকছি। দেখ, ধর এইখানে একটা পার্টিকেল ছিল at t=0, এইখানে যখন এসছে তখন কত বল, t=4, এটা t=0, এটা t=4, এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার t=1 সেকেন্ড, এটা হচ্ছে আমার t=2 সেকেন্ড, এটা হচ্ছে আমার t=3 সেকেন্ড, আর এটা হচ্ছে t=4 সেকেন্ড। তো এখানে যখন ছিল, ধরলাম বস্তুটার বেগ ছিল হচ্ছে, এখানে বেগ ছিল হচ্ছে প্রাথমিক বেগ ছিল ধর সাপোজ 0। প্রাথমিক বেগ কত ছিল, 0 ছিল। আচ্ছা, এরপরে এখানে যখন বেগ হলো, এই যখন 1 সেকেন্ডের মাথায় এলো, তখন দেখা গেল ইউ এর ভ্যালু আর 0 নেই, ইউ এর ভ্যালু কত হয়ে গেছে, এক্স হয়ে গেছে। তাহলে বেগটা কত বাড়লো, এক্স বাড়লো, মানে 1 সেকেন্ডে বেগ বাড়লো কত, এক্স। তারপরে 1 সেকেন্ডের পরে দেখা গেল ইউ এর ভ্যালু আর এক্স নেই, ইউ এর ভ্যালু কত হয়ে গেছে, 2x। তাহলে বেগটা বাড়লো কত রে, 2x - x মানে এক্স, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। তার পরবর্তী 1 সেকেন্ডে দেখা গেল ভেলোসিটি কত হয়ে গেছে, আর 2x নেই, কত হয়ে গেছে, 3x। তাহলে এখান থেকে 1 সেকেন্ডে কতটা ভেলোসিটি বাড়লো বল, 3x - 2x মানে কত, x।
আবার যখন 4 সেকেন্ডে গেল তখন দেখা গেল এখানে ইউ এর ভ্যালু কত হয়ে গেছে বল 4x। তার মানে ভেলোসিটি ইনক্রিজ অফ ভেলোসিটি কত 4x মাইনাস 3x মানে কত x। তাহলে বল এখানে অ্যাক্সেলারেশন এখানে বেগের বৃদ্ধি বাই সময় যদি করি বেগের বৃদ্ধি কত বল x সময় কত 1। এখানে বেগের বৃদ্ধি কত ইনক্রিজ অফ ভেলোসিটি কত বল 2x মাইনাস x মানে কত সেই x টাইম কত 1। এখানেও ইনক্রিজ অফ ভেলোসিটি কত বল 3x মাইনাস 2x মানে কত x বাই টাইম কত 1। এখানেও দেখ 4x মাইনাস 3x ইনক্রিজ অফ ভেলোসিটি বাই টাইম। তাহলে প্রত্যেকটাই বেগের বৃদ্ধি বাই সময়। দেখ তো বেগের বৃদ্ধি সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিগুলো সমান হয়েছে না ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম ইনক্রিজ অফ ভেলোসিটিগুলো কী হয়েছে সেম। তাহলে দ্য পার্টিকেল ইজ আন্ডার ইউনিফর্ম কি না অ্যাক্সেলারেশন। দেখ সেটাই আমি প্লট করেছি। 1 সেকেন্ডে বেগ আগে এখানে ছিল 0, 1 সেকেন্ড বাদে কত বেগ হয়েছে x, 2 সেকেন্ডের মাথায় কত হয়েছে 2x কারণ এই লেন্থটা কত 2x, 3 সেকেন্ডের মাথায় কত হয়েছে এই টোটাল লেন্থটা 3x তার মানে এইটুকুনটা কত x 2x থেকে 3x থেকে 2x বাদ দিলে এটা x। 4 সেকেন্ডের মাথায় বেগ কত হয়েছে বল 4x যেমনটা ছিল। তাহলে যদি এগুলোকে প্লট করি প্লট করলে কেমন হবে না অবশ্যই একটা বুঝতেই পারছিস স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু অরিজিন। কিন্তু এখানে একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটছে। যখন t ইকুয়াল টু 0 তখন আমি ধরেছিলাম ওর ভেলোসিটি কত 0, তাই দ্যাট হেয়ার দ্য কার্ভ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন। অর্থাৎ এক্ষেত্রে লেখচিত্রটা কোথা দিয়ে যাচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে। কিন্তু যদি যখন আমি অবজারভেশন স্টার্ট করছি তখন যদি ওর বেগ 0 না হয় ও যদি একটা বেগ নিয়ে থাকে যেমন সাপোজ জিনিসটা কীরকম ধর এই কেসটা ঘটলো ধর এরকম ঠিক একইভাবে এটা t ইকুয়াল টু 0 এখানে 1 2 3 4 এটা কত t ইকুয়াল টু 1 এটা কত t ইকুয়াল টু 2 এটা কত t ইকুয়াল টু 3 এটা কত বল t ইকুয়াল টু 4 সেকেন্ড। ধর সাপোজ এখানে ওর ভেলোসিটি 0 ছিল না এখানে ভেলোসিটি ছিল u মানে ও এখান দিয়ে আসছিল আস্তে আস্তে অবজারভার এখানে দাঁড়িয়েছিল অবজারভার এখান থেকে দেখা শুরু করেছে। তাহলে অবজারভার যখন দেখা শুরু করেছে অবজারভার কাছে সেটাই t ইকুয়াল টু 0 তার মানে এইখানে বস্তুটার বেগ প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি কত বল u। তাহলে বল এখানে যখন যাবে তখন যদি ওর x পরিমাণ তোর বেগ বৃদ্ধি পায় তাহলে কত হবে u প্লাস x হবে। এইখানে যখন যাবে তখন কত হবে u প্লাস 2x, এখানে যখন যাবে তখন কত হবে u প্লাস 3x, এখানে যখন যাবে কত হবে u প্লাস 4x কি তাই তো অবশ্যই হবে। তার মানে বুঝতে পারছিস এই ফ্যাক্টরটার মধ্যে একটাই পার্থক্য অবজারভার যখন অবজার্ভ করছে তখন পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ 0, কিন্তু এখানে যখন অবজারভার অবজার্ভ করছে তখন পার্টিকেলটা অলরেডি একটা ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা কত ইউ। এরপরে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে পার্টিকেলের ভেলোসিটি কিন্তু এক্স করেই বেড়েছে। দেখ এইটার মধ্যে এক্স বেড়েছে এখানেও এক্স বেড়েছে এখানেও এক্স বেড়েছে এখানেও এক্স বেড়েছে। তাহলে ইন দিস কেস দ্য পার্টিকেল ইজ অলসো ইন ইউনিফর্ম মোশন বাট হেয়ার দ্য গ্রাফ ইজ লিটল ডিফারেন্ট। কারণ দেখ টি ইকুয়াল টু 0-তে আগে ওর ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি 0 ছিল বলে এখানে এই পয়েন্টটা হয়েছিল, কিন্তু টি ইকুয়াল টু 0-তে এখন কি ওর ভেলোসিটি 0 আছে ইউ আছে, সেই জন্য দেখ টি ইকুয়াল টু 0-তে প্লট করেছে কোথায় ইউ। এরপরে টি ইকুয়াল টু 1-এ ঠিক যেমনভাবে গ্রাফটা এখানে বেড়েছে ঠিক তেমনভাবেই কিন্তু দেখ গ্রাফটা কিন্তু কি বেড়ে গেছে ক্রমশ, কিন্তু এ একটা ধর এখানে 1 সেকেন্ডের মাথায় বেড়েছে এক্স, 2 সেকেন্ডের মাথাতেও আবার বেড়েছে এক্স, 3 সেকেন্ডের মাথাতেও আবার ভেলোসিটি বেড়েছে এক্স, 4 সেকেন্ডের মাথাতেও ধর আবার ভেলোসিটি বেড়েছে কত এক্স। এই গ্যাপগুলো প্রত্যেকটাই কিন্তু কী করে এক্স করে গ্যাপ। তার মানে বোঝা যাচ্ছে যদি পার্টিকেল একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকে তখন গ্রাফটা অবশ্যই স্ট্রেট লাইন হবে। দ্যাট স্ট্রেট লাইন গ্রাফ মাস্ট নট গো থ্রু কি অরিজিন অফ ভেলোসিটি টাইম গ্রাফ। সেক্ষেত্রে কিন্তু বেগ সময় লেখচিত্রের মূল বিন্দু দিয়ে কিন্তু পাস করবে না, কারণ 0 টাইম থাকা অবস্থায় ওর একটা ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ ছিল। হয়েছে? তাহলে আমরা প্রত্যেকে হেডিং করেছি, হেডিং করে প্রথমে এইটুকুনটা লিখব, এখন এইটুকুনটার নিচে এগুলো কি লিখব ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এইটা আঁকার পর আমরা এই গ্রাফটা আঁকবো, এই গ্রাফটা আঁকার পর পুনরায় আমরা এটা আঁকবো। হয়েছে? এইটা আঁকার পর
নিচে কি লিখব? এক্ষেত্রে বস্তুর একটি প্রাথমিক বেগ ইউ নিয়ে যাত্রা করছে। এক্ষেত্রে বস্তু একটি প্রাথমিক বেগ ইউ নিয়ে যাত্রা করছে। ইন দিস কেস the initial velocity of the particle is u. In this case the initial velocity of the particle is u. তার মানে প্রথমে আমরা এটা করছি, তারপরে আমরা এটা করছি, তারপরে আমরা এটা করছি, তারপরে এইটা লিখছি। এক্ষেত্রে বস্তু একটি প্রাথমিক বেগ ইউ নিয়ে যাত্রা করছে। তারপরে পুনরায় গ্রাফটা আঁকবো। গ্রাফটা আঁকার পর আমি যেটা বলছি সেটা লিখতে হবে। আগে তোমরা গ্রাফটা কুইক এঁকে ফেলো, ভেরি কুইক। হয়েছে? তাহলে আমরা কি লিখবো? নিচে লিখবো এক্ষেত্রে সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি, এক্ষেত্রে সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা। এক্ষেত্রে সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা এবং এই সরলরেখাটি মূল বিন্দুগামী হবে, এবং এই সরলরেখাটি মূল বিন্দুগামী হবে যদি বস্তুটির প্রাথমিক বেগ শূন্য হয়। যদি বস্তুটির প্রাথমিক বেগ শূন্য হয়। ইন দিস কেস velocity time graph of a particle under uniform acceleration, in this case the velocity time graph of a particle under uniform acceleration is straight line, and this straight line must pass through the origin, and this straight line must pass through the origin of velocity time graph if the particle is in rest, if the particle is in rest initially, if the particle is in rest initially। নিচে প্যারা চেঞ্জ করে লিখব, প্যারা চেঞ্জ করে লিখব যদি বস্তুটি প্রাথমিকভাবে একটি বেগ নিয়ে যাত্রা করে, যদি বস্তুটি প্রাথমিকভাবে একটি বেগ নিয়ে যাত্রা করে, if the particle starts initially with some velocity, if particle starts with initial velocity with some velocity initially, তবে সেক্ষেত্রেও সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র সরল রেখা হবে। তবে সেক্ষেত্রেও সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র একটি সরলরেখা হবে, কিন্তু সরলরেখাটি কখনোই মূল বিন্দুগামী হবে না। কিন্তু সরলরেখাটি কখনোই মূল বিন্দুগামী হবে না। In this case also the velocity time graph of a particle under uniform acceleration, the velocity time graph of a particle under uniform acceleration must be straight line, but that straight line must not pass through the origin of velocity time coordinate, but that graph must not pass through the origin of velocity time coordinate system। হয়েছে? এবার আমরা বেগ সময় লেখচিত্রের 3 নম্বর পার্টে চলে আসব। 3 নম্বর পার্টে কি ছিল? 3 নম্বর পার্টে ছিল ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। কি বললাম?
ক্রমবর্ধমান ত্বরণে, তাহলে আমরা হেডিং করবো খাতায়, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ, velocity time graph of a particle under gradually increasing acceleration। ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। velocity time graph of a particle under gradually increasing acceleration। আচ্ছা, তাহলে প্রথমে জানতে হবে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন কি বা ক্রমবর্ধমান ত্বরণ কি। ক্রমবর্ধমান ত্বরণ জিনিসটা আমরা সমত্বরণের কনসেপ্ট থেকেই বলতে পারি বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের কনসেপ্ট থেকেই বলতে পারি, যদি আমি আগেই বলেছি, আবার পুনরায় বলছি। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে যদি ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম দ্য ডিসপ্লেস দ্য ইনক্রিজ অফ ভেলোসিটি যদি ইকুয়াল হয়, ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম যদি ইনক্রিজ অফ ভেলোসিটি ইকুয়াল হয়, অর্থাৎ সমত্বরণের ক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধি যদি সমান হয়, তাহলে ক্রমবর্ধমান ত্বরণে কী হবে? সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিগুলো ক্রমশ বৃদ্ধি পাবে। দ্যাট মিনস ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম দ্যার ইজ এ ইনক্রিজ অফ ভেলোসিটি, বেগের বৃদ্ধিগুলো বৃদ্ধি পাবে। সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিগুলো বৃদ্ধি পাবে। আগেরটা কী ছিল? সমত্বরণে কী ছিল? সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিগুলো কী ছিল? সমান ছিল। ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে ইনক্রিজ অফ ভেলোসিটিস কি ইকুয়াল ছিল। বাট হেয়ার ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে there is increase of velocity, there is increase of velocity in equal interval of time। অর্থাৎ এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধিগুলো বৃদ্ধি পাবে। আমি একটু রিমাইন্ড করে দিই জিনিসটা কীরকম ছিল। সাপোজ ধর এই একটা পার্ট, এটা ধর টি ইকুয়াল টু 0, এখানে ধর টি ইকুয়াল টু 1, এখানে ধর টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এখানে ধর টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এখানে ধর টি ইকুয়াল টু 4 সেকেন্ড। হয়েছে? সাপোজ ধর এইখানে ভেলোসিটি ছিল ইউ ইকুয়াল টু 0, ওকে, বাড়লো, বেড়ে এখানে ভেলোসিটি হয়ে গেল ইউ ইকুয়াল টু 2। হয়েছে? আবার 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি বেড়ে কত হয়ে গেল? ইউ ইকুয়াল টু 6। ওকে, 3 সেকেন্ডের মাথায় ওর ভেলোসিটি কত হয়ে গেল? ইউ ইকুয়াল টু 12। এবং 4 সেকেন্ডের মাথায় ওর ভেলোসিটি কত হয়ে গেল? ইউ ইকুয়াল টু 24। কি তাই তো? দেখ, লক্ষ্য করে দেখ, এখানে ভেলোসিটির ইনক্রিজ কত রে? 2 মাইনাস 0 মানে 2। এখানে ভেলোসিটিটা কত বেড়েছে? এই 1 সেকেন্ডে কত ভেলোসিটি বলে? 6 মাইনাস 2 মানে কত? 4। এই অংশে ভেলোসিটিটা কত বেড়েছে বল? 12 মাইনাস 6 মানে কত? 6। আর এই অংশে ভেলোসিটিটা কত বেড়েছে বল? 24 মাইনাস 12 মানে কত? 12। তাহলে দেখ তো, এই 1 সেকেন্ড করে টাইম এগিয়েছে, কিন্তু 1 সেকেন্ডে বেগের বৃদ্ধিগুলো ক্রমশ বৃদ্ধি পেয়েছে না? এখানে বেগের বৃদ্ধি কত হয়েছে? 2। এখানে বেগের বৃদ্ধি কত হয়েছে? 4। এখানে বেগের বৃদ্ধিটা কত হয়েছে? 6। এখানে বেগের বৃদ্ধিটা কত হয়েছে? 12। তার মানে বেগের বৃদ্ধিগুলো ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বেগ তো নিজে বেড়েছেই, কিন্তু এই যে বাড়ছে ইউনিট ইন্টারভ্যাল অফ টাইম, অর্থাৎ একক সময়ের ব্যবধানে বা সমান সময়ের ব্যবধানে, প্রত্যেকটা সমান সময়ের ব্যবধান আছে। তার মানে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা দেখি, ক্যালকুলেশন দেখলে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে এখানে ত্বরণ কত বল, বেগের বৃদ্ধি কত হয়েছে? 2/1। অ্যাক্সেলারেশন কত? 2। এখানে অ্যাক্সেলারেশন কত বল? 4/1। অ্যাক্সেলারেশন কত বল? 4। এখানে অ্যাক্সেলারেশন কত বল? 6/1। কারণ আমরা জানি অ্যাক্সেলারেশন মানে কি রে? বেগের বৃদ্ধি বাই সময় বা ইনক্রিজ অফ ভেলোসিটি বাই টাইম। এখানে অ্যাক্সেলারেশন কত বল? 12/1। দেখ তো, প্রত্যেক মুহূর্তে অ্যাক্সেলারেশনটা বেড়েছে না?
অর্থাৎ এখানে অ্যাক্সেলারেশন 2 ছিল, এখানে 4, এখানে 6, এখানে কি 12। তার মানে অ্যাক্সেলারেশনটা গ্র্যাজুয়ালি কিন্তু কি বেড়েছে। তো আমরা যখন গ্রাফে প্লট করেছি এই 2টাকে আমরা কি বলেছি এক্স, 6টাকে আমরা কি বলেছি ওয়াই, 12টাকে আমরা কি বলেছি জেড। বুঝতেই পারছিস এক্সটা সব থেকে ছোট, তারপরে ওয়াইটা কি ওর থেকে বড়, জেডটা কি আরও বড়। দেখ সেটাকে আমরা প্লট করেছি। দেখ এদিক বরাবর টাইম অ্যাক্সিস, এদিক বরাবর ভেলোসিটি বা বেগ। দেখ 1 সেকেন্ডের মাথায় আমার কত ভেলোসিটি বেড়েছিল, এক্স বেড়েছিল, মানে 2 বেড়েছিল। কিন্তু 2 সেকেন্ডের মাথায়, অর্থাৎ আবার পুনরায় 1 সেকেন্ডের মাথায় ভেলোসিটি কিন্তু যদি এক্স বাড়তো তাহলে এইটুকুন বাড়তো, মানে এইখানে হয়ে যেত, এরাম উঠতো। কিন্তু দেখ বুঝতে পারছিস এখানে এক্স যা, তার থেকে ওয়াইটা কি রে বেশি। এই যে বুঝতে পারছিস 2-এর থেকে 4 অবশ্যই কি বেশি। এই হ্যাঁ সব অবশ্যই 2-এর থেকে কিন্তু কি এখানে ইনক্রিজ অফ ভেলোসিটি। আচ্ছা এইখানটায় আমি একটুখানি ভুল লিখলাম, এখানে হ্যাঁ ঠিক আছে না, এটা 2, এটা 6, এটা 12, তার মানে বুঝতেই পারছিস এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 6, তার মানে এই গ্যাপটা 2-এর থেকে এটা 6 মানে কত, এটা 4, মানে এটা তো 2, এখানে 2-এর পর হয়েছে 6, মানে এর মধ্যে গ্যাপটা কত 4, তাহলে বুঝতেই পারছিস এখানের গ্যাপ 2, এখানে গ্যাপটা কত 4। আবার দেখ 6 আর 12-এর মধ্যে গ্যাপ কত, অবশ্যই কত 6, তারপরে দেখ এখানের গ্যাপ 2, এখানের গ্যাপ 4, আবার এই দুটোর মধ্যে গ্যাপ কত রে 6, আবার 12 আর 6-এর মধ্যে গ্যাপ কত 12। যদি এদিকে প্লট করি সেরকম জায়গায় চলে যাবে, তার মানে এই গ্যাপটা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। যদি গ্রাফটা প্লট করি গ্রাফটা এরকম ধরনের কিন্তু কি হয়ে যাবে, এরকম ধরনের গ্রাফটা কিন্তু কি হয়ে যাবে। কি বোঝা গেল? তাহলে এদিকে টাইম অ্যাক্সিস, এদিকে কি ভেলোসিটি। গ্রাফটাকে আমরা প্লট করব ঠিক যেভাবে ছবিটা আমরা এখানে দেখিয়েছি। প্রথমে এটাকে আঁকবো, আঁকার পর আমরা এই গ্রাফটা কিন্তু কি প্লট করব। হয়েছে? তাহলে এটাই করে নাও, তারপরে গ্রাফটা প্লট করো, তারপর আমি নেক্সট পার্টে আসছি। ভেরি কুইক এটা করো। তাহলে হয়েছে প্রত্যেকে? তাহলে দেখ এক্ষেত্রে আমরা যে গ্রাফটা আঁকলাম সেই গ্রাফটায় কিন্তু বডি কিন্তু ইনিশিয়ালি বডির ভেলোসিটি কত ছিল বল, 0 ছিল। কিন্তু ধর প্রথমে যদি বডি ভেলোসিটি 0 না থাকে, ধর জিনিসটা যদি এরকম হয়, ধর এরকম হলো, ধর এখানে ধর টি ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, এটা টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 2, টি ইকুয়াল টু 3, টি ইকুয়াল টু 4। যখন এখানে অবজারভার দেখছে বডিকে, তখন দেখছে বডি ভেলোসিটি কত ইউ, মানে বডি এদিক থেকে আসছিল, এইখানে অবজারভার দেখতে শুরু করেছে। 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি কত হয়েছে ইউ প্লাস এক্স। 2 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছে ইউ প্লাস এক্স প্লাস ওয়াই। 3 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছে ইউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড অ্যান্ড সো অন। তাহলে বুঝতেই পারছিস এখানে বেগটা বাড়লো কত, x/1, তার মানে এখানে অ্যাক্সেলারেশন কত x। এই অংশে অ্যাক্সেলারেশন কত বল, দেখ এখানে ইউ প্লাস এক্স ছিল, এখানে হয়েছে ইউ প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে বেড়েছে কত ওয়াই বেড়েছে, তার মানে এখানে অ্যাক্সেলারেশন কত হয়েছে বল y/1। এখানে দেখ ছিল বেগ ছিল ভেলোসিটি ছিল ইউ প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে ইউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এখানে ভেলোসিটিটা বেড়েছে কত, বুঝতেই পারছিস জেড কত সময় বেড়েছে 1 সময়, তাহলে অ্যাক্সেলারেশন কত বল z/1 অ্যান্ড সো অন। তার মানে যদি আমরা প্লটটা করি, তার মানে আমরা যেটা এখান থেকে স্টার্ট করেছিলাম টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0 করেছিলাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু টি ইকুয়াল টু 0-তে একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। দেখ টি ইকুয়াল টু 0-তে একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, এরপরে গ্রাফটা যেমনভাবে উঠেছিল দেখ তেমনভাবেই কিন্তু গ্রাফটা উঠেছে। ধর এইটুকুনটা এক্স, এরপরে দেখ এইটুকুনটা ধর ওয়াই, এরপর ধর এইটুকুনটা কত জেড, যেমন গ্রাফটা ছিল তেমন। কিন্তু ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0-তে কিন্তু গ্রাফটা কিন্তু এরকম উঠেছে।
তাহলে কি লিখব? এক্ষেত্রে বস্তুটি প্রাথমিক ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। ইন দিস কেস ভেলোসিটি স্টার্টস উইথ মুভিং উইথ ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে আমরা প্রথমে এইটাকে লিখব, টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি ইউ, টি ইকুয়াল টু 1-এ ভেলোসিটি ইউ প্লাস এক্স, টি ইকুয়াল 2-তে ভেলোসিটি ইউ প্লাস এক্স প্লাস ওয়াই, টি ইকুয়াল টু 3-তে ভেলোসিটি ইউ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে এই অংশে অ্যাক্সেলারেশন বেগের বৃদ্ধি এক্স বাই সময়, ইনক্রিজ অফ ভেলোসিটি বাই টাইম মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে এখানে ত্বরণ এক্স, এখানে ত্বরণ কত বল ওয়াই, এখানে ত্বরণ কত বল জেড, এবং এক্স ওয়াই জেডগুলো আমি এখানে নিউমেরিক্যাল ভ্যালু বসাইনি, এখানে নিউমেরিক্যাল ভ্যালু বসিয়েছিলাম। এক্সের ভ্যালু এক্স বাই, এখানে এক্স পরিমাণ বেড়েছে, তার মানে বেড়েছে কত 2, এখানে বেড়েছে কত 4, এখানে বেড়েছে কত 6 অ্যান্ড সো অন। তাহলে বোঝা যাচ্ছে ত্বরণটা কিন্তু কি গ্র্যাজুয়ালি কিন্তু কি ক্রমশ কিন্তু কি বাড়ছে, হয়েছে। তো এদিক বরাবর আমি ভেলোসিটি প্লট করেছি, এদিক বরাবর টাইম প্লট করেছি। তাহলে প্রথমে আমরা এইটা করেছি, তারপর এইটা করেছি, তারপর এইটা আমরা করব। করার পর আমরা এই গ্রাফটা আঁকবো, নিচে লিখে রাখবো এক্ষেত্রে বস্তুটি একটি প্রাথমিক বেগ ইউ নিয়ে যাত্রা করেছে। ইন দিস কেস পার্টিকেল স্টার্টস উইথ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি উইথ আ ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে হয়েছে প্রত্যেকের। এইবার আমরা নিচে লিখব, সুতরাং বলা যায় ক্রমবর্ধমান ত্বরণে কোনো গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি হল একটি অধিবৃত্তাকার লেখচিত্র। বেগ সময় লেখচিত্রটি হলো একটি অধিবৃত্তাকার লেখচিত্র। যে কার্ভটা এঁকেছিলাম ওই কার্ভটা কেমন? অধিবৃত্ত বাকি প্যারাবোলা, অধিবৃত্ত বাকি প্যারাবোলা। তাহলে ইন দিস কেস the velocity time graph of a particle under gradually increasing acceleration is of parabolic nature. এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগ বৃদ্ধি পেয়েছে। In this case, in equal interval of time, increase of velocity increases. In this case, in equal interval of time, increase of velocity increases. প্যারা চেঞ্জ করে লিখব, যদি এক্ষেত্রে বস্তুকণাটির প্রাথমিক বেগ শূন্য হয়, if in this case the initial velocity of the particle be 0, তবে অধিবৃত্তটি মূলবিন্দুগামী হবে, অধিবৃত্তাকার লেখটি মূলবিন্দুগামী হবে। দেন parabolic curve must pass through the origin. কিন্তু এক্ষেত্রে যদি বস্তুটির প্রাথমিক বেগ শূন্য না হয়, but if in this case the initial velocity of the particle is not 0,
is not 0, then the parabolic curve must not pass through the origin. Then the parabolic curve must not pass through the origin. সেক্ষেত্রে অধিবৃত্তাকার লেখটি কখনোই মূল বিন্দুগামী হবে না। সেক্ষেত্রে অধিবৃত্তাকার লেখটি কখনোই মূল বিন্দুগামী হবে না। তাহলে বোঝা গেল ক্রমবর্ধমান ত্বরণ। এবার আমরা চলে আসবো এর নেক্সট পার্টে, নেক্সট গ্রাফে। কী ছিল? ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা হেডিং করব ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। Velocity time graph of a particle, velocity time graph of a particle under gradually decreasing acceleration, velocity time graph of a particle under gradually decreasing acceleration. ক্রমহ্রাসমান ত্বরণ কী জিনিস আমরা প্রথমে একটু দেখে নিই। হোয়াট ডু ইউ মিন বাই গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন? এটা আমাদের কিন্তু ঠিকঠাকভাবে জানতে হবে। যদি আমি বলে দিয়েছি তবু আমি একবার রিমাইন্ড করিয়ে দিই জিনিসটা কী। দেখ, এর কনসেপ্টটা কিন্তু আমরা আগে যে দুটো কনসেপ্ট পেয়েছিলাম সেই কনসেপ্ট থেকেই কিন্তু পাবো। যেহেতু ত্বরণ মানে কি, অ্যাক্সেলারেশন মানে কি, ইনক্রিজ অফ ভেলোসিটি, বেগের বৃদ্ধি। কিন্তু এই বেগের বৃদ্ধিগুলো যদি ক্রমশ হ্রাস পেতে থাকে, বেগের বৃদ্ধিগুলো যদি ক্রমশ হ্রাস পেতে থাকে, তখনই তাকে আমরা কি বলবো রে? ক্রমহ্রাসমান ত্বরণ। জিনিসটা কীরকম দেখা যাক। সাপোজ ধর এই পার্টিকেল এখান থেকে ধর এখানে যাচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে। এখানে টি ইকুয়াল টু ধর 0, টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 2, টি ইকুয়াল টু 3, টি ইকুয়াল টু 4। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি ধরলাম 0। ধর এখানে ভেলোসিটি হলো ইউ ইকুয়াল টু 6। ওকে, এখানে ভেলোসিটি হলো ইউ ইকুয়াল টু 11। এখানে ভেলোসিটি হলো ইউ ইকুয়াল টু 15। আর এখানে ভেলোসিটি হলো ইউ ইকুয়াল টু 18। দেখ তো, ভেলোসিটিগুলো ক্রমশ বেড়েছে, তার মানে ত্বরণ। ইনক্রিজ অফ ভেলোসিটি মানে কি? অ্যাক্সেলারেশন। ভেলোসিটি বেড়েছে, কিন্তু প্রতি সমান সময়ের ব্যবধানে, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, প্রত্যেক সমান সময়ের ব্যবধানে ভেলোসিটির ইনক্রিজগুলো কি সমান? দেখতে এখানে ইনক্রিজ কত? 6 - 0 মানে 6। এখানে ইনক্রিজ কত? 11 - 6 মানে কত? 5। এখানে ইনক্রিজ কত? 15 - 11 মানে কত? 4। এখানে ইনক্রিজ কত রে? 18 - 15 মানে কত? 3। দেখ তো, ভেলোসিটির ইনক্রিজগুলো ক্রমশ ডিক্রিজ করেছে না? ত্বরণের বৃদ্ধিগুলো ক্রমশ হ্রাস পেয়েছে না? এখানে বৃদ্ধি 6, এখানে বৃদ্ধি 5, এখানে বৃদ্ধি 4, এখানে বৃদ্ধি কত? 3। তার মানে ত্বরণের বৃদ্ধিগুলো ক্রমশ কী হয়েছে? হ্রাস পেয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন আই সেড প্রিভিয়াসলি। তাহলে দেখ, আমরা সেটাই প্লট করেছি। দেখ, লক্ষ্য কর, আমরা এগুলোকেই বলেছি, এই বৃদ্ধিগুলোকেই আমরা এক্স, ওয়াই, জেড দিয়ে আমরা প্রকাশ করেছি। দেখ, এটাকে কত বলেছি বল? এক্স। এটাকে কত বলেছি বল? ওয়াই। এটাকে কত বলেছি বল? জেড। দেখ, টি ইকুয়াল টু 0-তে কত ছিল বল? এক্স। এক্সটা বড়। তো 1 সেকেন্ড বাদে ওয়াই। দেখ, এক্সের যা গ্যাপ আর এই ওয়াইয়ের থেকে, এক্স থেকে ওয়াইয়ের যা গ্যাপ, এই গ্যাপটা কি ছোটো না? দেখ, তারপরেরটা দেখ আরও ছোটো। এই ওয়াইয়ের যা গ্যাপ, এটা ঠিকমতো করা হয়নি, এটা এই গ্রাফটা এরম জায়গা হবে, এরম জায়গা হলে সব থেকে ভালো হতো। যাই হোক, গ্রাফটা ঠিকমতো হয়নি এখানে। তো যাই হোক, ওয়াই থেকে জেডের যা গ্যাপ, সেই গ্যাপটা এক্স থেকে ওয়াইয়ের গ্যাপের থেকে কি ছোটো? হয়েছে? যদি এগুলোকে প্লট করি তাহলে গ্রাফটা কেমন দাঁড়াবে? এরকম ধরনের একটা গ্রাফ দাঁড়াবে।
এটাও একটা অধিবৃত্ত, আগেরটা অধিবৃত্ত, এটাও অধিবৃত্ত, হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে এদিকে টাইম অ্যাক্সিস, এদিকে ভেলোসিটি, যদি প্লট করিস তাহলে এই গ্রাফটা অধিবৃত্ত হবে বা প্যারাবোলিক নেচার হবে। তুই বুঝতেই পারছিস যে এখানে এক্সের ভ্যালু কী রে সব থেকে বেশি, এখানে ওয়াইয়ের ভ্যালু তুলনামূলক কি কম, মানে আই মিন এখানে এক্স আর ওয়াই, এখানে এক্স গ্রেটার দেন এটাকে লেখার তুলনায় ইনক্রিজগুলো যদি আমরা দেখি, তো এখানে ছিল 6, 6টা সবার থেকে বড়, তারপরে কত ছিল বল 5 বেড়েছিল, 5 ছোট, তারপরে কত বেড়েছিল বল 4, 4 আরও ছোট, তারপরে কত বেড়েছে বল 3, হয়েছে? কারণ এক্স ওয়াইটা লিখলাম না, কারণ এক্স ওয়াইটা টোটাল ভেলোসিটিটাকে বোঝাচ্ছি, মানে 6টাকে এক্স বলেছি, 11টাকে ওয়াই বলেছি, 15টাকে জেড বলেছি, ইনক্রিজগুলোকে কিন্তু বলিনি, ইনক্রিজগুলো কিন্তু এইটা দেখাচ্ছি, হয়েছে? তুই এটাকে বলতে পারিস এক্স ড্যাস্ট, এটাকে বলতে পারিস ওয়াই ড্যাস্ট, এটাকে বলতে পারিস জেড ড্যাস্ট, এটাকে বলতে পারিস সামথিং এলস, অন্য কোনো কিছু বলতে পারিস। তাহলে মোদ্দা কথা কেমন হচ্ছে, প্যারাবোলিক নেচার হবে। ঠিক একইভাবে যদি পার্টিকেলটা একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে স্টার্ট করতো, জাস্ট লাইক এরকম, ধর এই ছিল, আগেরটার মতো করেই করছি, 1, 2, 3, এখানে t = 0, t = 1, t = 2, t = 3, t = 4, এখানে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি আগে কত ছিল 0, কিন্তু পার্টিকেল ধর এদিক থেকে আসছে, তাহলে অবজারভার যখন দেখছে, দর্শক যখন দেখছে, তখন পার্টিকেলের ভেলোসিটি দেখছে কত ইউ, তাহলে এখানে পার্টিকেলের ভেলোসিটি কত হয়ে যাবে ইউ প্লাস 6, এখানে পার্টিকেলের ভেলোসিটি কত হয়ে যাবে ইউ, এখানে 6 বেড়েছিল, তারপরে আবার 6-এর পরে 6 বেড়েছে, 6-এর পরে আবার কত বেড়েছে 11, তার মানে ইউ প্লাস 6 প্লাস 5, এই যে 5 বেড়েছে, এখানে ভেলোসিটি কত হয়েছে ইউ প্লাস 6 প্লাস 5 প্লাস কত 4, আর এখানে ভেলোসিটি কত হয়েছে ইউ প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3, কি তাই তো? তাহলে বুঝতে পারছিস এইখানে ওর অ্যাক্সেলারেশন, এই অংশে অ্যাক্সেলারেশন কত রে 6/1, এই অংশে অ্যাক্সেলারেশন কত বল 5/1, এই অংশে অ্যাক্সেলারেশন কত বল 4/1, এই অংশে অ্যাক্সেলারেশন কত বল 3/1, কি তাই তো? ঠিক এখানে যেমন ছিল, দেখ এখানে অ্যাক্সেলারেশনগুলো ক্রমশ কী হচ্ছে কমছে, তার মানে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, কাপটা কেমন হবে ওরকমই হবে, অধিবৃত্তাকারী হবে, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু একটা ছিল, সেই জন্য t = 0-তে ইউ কিন্তু একটা থাকবে, তাহলে এটা টাইম অ্যাক্সিস, ভেলোসিটি অ্যাক্সিস, t = 0-তে ইউ থাকবে, ইউ এর পর গ্রাফটা কিন্তু কি এরকমভাবে কিন্তু উঠবে। তাহলে প্রথমে আমরা এই ছবিটা আঁকবো, তার নিচে আমরা এই ছবিটা আঁকবো, আঁকার পর এটা পাশে লিখে রাখতে পারিস, এই ছবিটা আঁকবো, তার নিচে এই গ্রাফটা আঁকবো, নিচে লিখে রাখবো। এক্ষেত্রে বস্তু কণাটি ইউ প্রাথমিক নিয়ে যাত্রা করেছিল, ইন দিস কেস দ্য বডি ট্রাভেলস উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, হয়েছে? আগে এইটুকুনটা করে ফেলো, তারপরে কি বলতে হবে লিখতে হবে আমি বলছি, ভেরি কুইক। হয়েছে? তাহলে আমরা নিচে লিখবো এবার, এক্ষেত্রে ক্রমহ্রাসমান ত্বরণে, এক্ষেত্রে ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর, এক্ষেত্রে ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি অধিবৃত্তাকার লেখ হবে, একটি অধিবৃত্তাকার লেখ হবে। ইন দিস কেস the velocity time graph, in this case the velocity time graph of a particle under gradually decreasing acceleration, under gradually decreasing acceleration must be of parabolic nature, must be of parabolic nature, প্যারা চেঞ্জ করে লিখব,
যদি বস্তু কণাটির প্রাথমিক বেগ শূন্য হয়, যদি বস্তু কণাটির প্রাথমিক বেগ শূন্য হয়, তবে অধিবৃত্তাকার লেখটি মূলবিন্দুগামী হবে। যদি বস্তু কণাটির প্রাথমিক বেগ শূন্য হয়, তবে অধিবৃত্তাকার লেখটি মূলবিন্দুগামী হবে। If the initial velocity of the body, if initial velocity of the body is 0, then the parabolic curve must passes through the origin of velocity time graph, must passes through the origin of velocity time graph. পুনরায় প্যারা চেঞ্জ করব, নিচে লিখব কিন্তু যদি বস্তু কণাটির প্রাথমিক বেগ শূন্য না হয়, but if the initial velocity of the particle is not 0, then the parabolic curve must not pass through the origin of velocity time graph. The parabolic curve must not passes through the origin of velocity time graph. সেক্ষেত্রে অধিবৃত্তাকার লেখটি কখনোই মূল বিন্দুগামী হবে না। সেক্ষেত্রে অধিবৃত্তাকার লেখটি কখনোই মূল বিন্দুগামী হবে না। প্যারা চেঞ্জ করে লিখব, এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের বৃদ্ধি হ্রাস পেয়েছে। In this case, in equal interval of time, increase of velocity of the particle gradually decreases. হয়েছে? তাহলে আমরা ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র দেখে ফেললাম। এইবার আমরা পরের লেখচিত্রে চলে আসব। পরের লেখচিত্র কী ছিল? সমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা হেডিং করব velocity time graph of a particle under uniform deceleration or retardation. সমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। velocity time graph of a particle under uniform deceleration or retardation. আচ্ছা, মন্দন মানে কি বা ডিঅ্যাক্সেলারেশন মানে কি? বেগের হ্রাস, ডিক্রিজ অফ ভেলোসিটি। সমমন্দন মানে কি? ইউনিফর্ম ডিঅ্যাক্সেলারেশন মিনিং। সমমন্দন মানে হচ্ছে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো যদি সমান হয়, তাহলেই বস্তু কণার মন্দন হচ্ছে সমমন্দন। ইফ in equal interval of time, if the decrease of velocity is equal, then the deceleration is uniform deceleration. সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাস যদি সমান হয়, তাহলেই সেটা সমমন্দন। জিনিসটা কি একটু দেখে নেওয়া যাক, যদিও আমরা আগে দেখেছি। জিনিসটা হচ্ছে কিছুটা এরকম। ধর এটা হচ্ছে t equal to 0, এটা 1 2 3 4,
এটা টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 2, টি ইকুয়াল টু 3, টি ইকুয়াল টু 4। তার পার্টিকেল এখানে ভেলোসিটি ছিল ইউ ইকুয়াল টু 0, মানে স্থির অবস্থায় ছিল। পার্টিকেলের ভেলোসিটি বের হলো কত, পার্টিকেলের ভেলোসিটি 0 ছিল না, পার্টিকেল ভেলোসিটি ধর ছিল 8 মিটার পার সেকেন্ড ছিল। পার্টিকেল ভেলোসিটি কমে কত হলো 6, আবার কমলো 1 সেকেন্ড বাদে, কমে কত হলো 4, আবার কমে কত হলো 2, আবার কমে কত হলো 0। দেখ তো এখানে প্রত্যেকটাই 1 সেকেন্ডের গ্যাপ। আচ্ছা এখানে বেগ কতটা কমেছে রে, 8 - 6 মানে 2, এখানে বেগ কতটা কমেছে, 6 - 4 মানে 2, এখানে বেগ কতটা কমেছে, 4 - 2 মানে 2, আবার এখানে বেগ কতটা কমেছে, 2 - 0 মানে 2। তাহলে তুই আমায় বল, আমরা জানি কি বেগের হ্রাস বাই সময় মানে কি মন্দন, ডিক্রিজ অফ ভেলোসিটি বাই টাইম মানে কি ডিঅ্যাক্সেলারেশন। তাহলে এখানে মন্দন কত 2/1, টাইমটা কত নিয়েছি, একই নিয়েছি। এখানে কত হ্রাস পেয়েছে 2, টাইম কত নিয়েছে 1, 2/1। এখানে কত হ্রাস পেয়েছে 2, টাইম কত নিয়েছে 1, 2/1। এখানে কত হ্রাস পেয়েছে 2, টাইম কত নিয়েছে 1। দেখ তো প্রত্যেক ক্ষেত্রে মন্দনের মানটা কি রে সমান না, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে মন্দনের মান কিন্তু সমান। অর্থাৎ ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম ডিক্রিজ অফ ভেলোসিটি ইজ ইকুয়াল। অর্থাৎ সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসটা কিন্তু কি সমান। দেখ গ্রাফিক্যালি প্লট করেছি, আমি এদিকে লিখেছি কি টাইম অ্যাক্সিস বা সময়, এদিকে লিখেছি কল ভেলোসিটি অ্যাক্সিস বা বেগ। দেখ লক্ষ্য টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি কত ছিল 8, এই টোটালটা হচ্ছে 8 হয়েছে। এর 1 সেকেন্ড বাদে এর ভেলোসিটি কত হয়েছে 6, দেখ 1 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছে 6, এইখানে ভেলোসিটি হয়ে গেছে, এইখানে ভেলোসিটি হয়ে গেছে 6। আবার 1 সেকেন্ড বাদে ভেলোসিটি কত কমে হয়েছে 4, এই টোটাল লেন্থ হচ্ছে 4। আবার 1 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছে 2, আবার 1 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হয়েছে 0। যাই হোক এটা আরও অনেক লম্বা হয়েছে বলে কার্ভটা করেছে, কারণ আরও যদি 8-এর জায়গায় 18 নিতাম তাহলে কার্ভটা বোঝা যেত। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে যতটা নেবেছে বেগ, দেখ এই লেন্থ যা, এই লেন্থও ঠিক তাই, এই লেন্থও ঠিক তাই, এই লেন্থও ঠিক তাই। অর্থাৎ প্রত্যেক সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো কিন্তু কী হয়েছে বল সমান কিন্তু হয়েছে। তাহলে বুঝতেই পারছিস লাইনটা কেমন ধরনের লাইন, অবশ্যই কিন্তু এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, কারণ যদি আমরা ডটেড করি, ডটগুলোকে যদি আমরা লাইন দিয়ে প্লট করি তাহলে আমরা কী পাবো, একটা স্ট্রেট লাইন কিন্তু পাবো। তাহলে আমরা প্রথমে এটাকে লিখব, লিখে প্রত্যেকটা ক্ষেত্রে এটা লিখব মন্দন বা ডিঅ্যাক্সেলারেশন বলে আমরা এই কার্ভটা কিন্তু আগে এঁকে নেব, তারপরে আমি যেটা বলবো সেটা লিখতে হবে। হয়েছে? তাহলে নিচে লেখ এক্ষেত্রে সমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি সরল রেখা হবে। এক্ষেত্রে সমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি সরল রেখা হবে। In this case, velocity time graph of a particle, the velocity time graph of a particle under uniform deceleration must be straight line. কারণ এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাস সমান হয়েছে। বিকজ in this case in equal interval of time the decrease of velocity is equal. In this case in equal interval of time the decrease of velocity is equal. হয়েছে? এর পরের কি গ্রাফ ছিল
নেক্সট গ্রাফে আমরা চলে আসবো। তাহলে নেক্সট গ্রাফে আসবো, নেক্সট গ্রাফে আমরা হেডিং করব ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ of a particle under gradually increasing deceleration. ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডার গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। তাহলে এইবার আমাদের প্রথমে জানতে হবে যে ক্রমবর্ধমান মন্দন কি। দ্যাট ইজ হোয়াট ডু মিন বাই গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। দেখ, ক্রমবর্ধমান মন্দনের কনসেপ্ট কিন্তু আমরা আগের কনসেপ্টগুলো থেকেই পেতে পারি। মন্দন, ডিঅ্যাক্সেলারেশন মানে ডিক্রিজ ইন ভেলোসিটি। মন্দন কথা যেখানেই আছে মানে ডিক্রিজ ইন ভেলোসিটি মানে বেগের হ্রাস। তার মানে মন্দন মানে বেগের হ্রাস হবে, কিন্তু বেগের হ্রাসটা দ্যাট ইজ ডিক্রিজ ইন ভেলোসিটিটা যদি ক্রমশ বাড়ে তখনই সেটা হয়ে যাবে ক্রমবর্ধমান মন্দন। অর্থাৎ যদি ডিক্রিজ ইন ভেলোসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে তাহলেই সেটা কী হয়ে যাবে, ক্রমবর্ধমান কিন্তু মন্দন কিন্তু হয়ে যাবে। জিনিসটা একটু দেখা যাক, ক্লিয়ার করা যাক। সাপোজ ধর এটা ধর টি ইকুয়াল টু 0, এখানে ধর টি ইকুয়াল টু 4। চারটে পার্টে ভাঙছি, 1 2 3 4, এই 4টে পার্টে আমরা ভাঙলাম। ধর এখানে ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত না 20, প্রাথমিক বেগ ছিল 20 মিটার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়েছে, 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি হলো 18, বেগ কমলো 1 সেকেন্ড বাদে। তারপরে 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি হলো 15, অর্থাৎ 2 সেকেন্ডের মাথায় ভেলোসিটি কত হলো 15। 3 সেকেন্ডের মাথাতে ওর ভেলোসিটি হয়ে গেল 11, এবং 4 সেকেন্ডের মাথাতে 3 সেকেন্ডের মাথাতে ওর ভেলোসিটি কত হয়ে গেল ইউ ইকুয়াল টু 11, এবং 4 সেকেন্ডের মাথাতে ওর ভেলোসিটি হয়ে গেল ইউ ইকুয়াল টু 6। দেখ তো ভেলোসিটিগুলো ক্রমশ কমছে। সো ইট ইজ শিওর দিস ইজ দ্য ফ্যাক্ট অফ ডিঅ্যাক্সেলারেশন, অর্থাৎ এটা মন্দনের ঘটনা। কিন্তু তুই চিন্তা করে দেখ, প্রথম 1 সেকেন্ডে বেগ কতটা কমলো 2, তারপরের 1 সেকেন্ডে বেগ কতটা কমলো 18 মাইনাস 15 মানে কত 3, তারপরের 1 সেকেন্ডে বেগ কতটা কমলো 15 মাইনাস 11 মানে 4, তারপরের 1 সেকেন্ডে বেগ কতটা কমলো 11 মাইনাস 6 মানে কত 5। তার মানে বেগের হ্রাসগুলো, এখানে বেগ ডিক্রিজ ইন ভেলোসিটি কত, এখানে 2, ডিক্রিজ ইন ভেলোসিটি কত 3, ডিক্রিজ ইন ভেলোসিটি কত 4, ডিক্রিজ ইন ভেলোসিটি কত 5। সো ডিক্রিজ ইন ভেলোসিটিটা দেখ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে 2 3 4 5, তাহলে ডিক্রিজ ইন ভেলোসিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে এখানে মন্দন কত, এই অংশে মন্দন কত, ডিঅ্যাক্সেলারেশন কত, মন্দন মানেই ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম। এখানে মন্দন কত, ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম। এখানে মন্দন কত, ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম, বেগের হ্রাস বাই সময়। এখানে মন্দন কত, ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম। এগুলো প্রত্যেকটাই মন্দন, মানে কি ডিঅ্যাক্সেলারেশন। তাহলে বুঝতে পারছিস ডিঅ্যাক্সেলারেশনটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। সো দিস ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন। তার মানে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম ডিক্রিজ ইন ভেলোসিটি গ্র্যাজুয়ালি
ইনক্রিজেস। আচ্ছা, গ্রাফটা প্লট করি। দেখ টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0তে এতটা লেন্থ কত 20, ভেলোসিটি কত ছিল 20। এরপর 1 সেকেন্ড বাদে ভেলোসিটি কত হলো বলো 18। এই দেখ এখানে হয়েছে 18। কতটা কমেছে? এইটুকুন মাত্র কমেছে, মানে 2। এই ভ্যালুটা কত? 2। এরপরে দেখ 2 সেকেন্ডের মাথাতে কত হয়েছে? 15। মানে এই ভ্যালুটা কত? 15। তার মানে দেখ এখানে এতটা কমলো, এখানে কিন্তু একটু বেশি কমলো, কি তাই তো? 4 সেকেন্ডের মাথাতে কত হয়েছে? ওর 11। তার মানে এই ভ্যালুটা কত? 11। তার মানে দেখ এটা কি আরও কিন্তু বেশি কমলো। দেখ প্রথমে এইটুকুনটা খুব অল্প কমেছিল, তারপরে কমাটা আরেকটু বাড়লো, তারপরে ভেলোসিটির কমাটা আরও কিন্তু বাড়লো। এরপরে যদি আরও প্লট করা যায় ভেলোসিটি বাড়াটা কিন্তু আরও কম। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এরকম ধরনের হবে। এটাও একটা প্যারাবোলিক নেচার, অধিবৃত্তাকার গ্রাফ। কি বোঝা গেল? গ্রাফটা কেন এরকম হচ্ছে আমি এগুলোকে দেখালাম। যদি এই পয়েন্টগুলোকে প্লট করা যায় তাহলে গ্রাফটা কিন্তু এরকম অধিবৃত্তাকারই হবে। হয়েছে? তাহলে আমরা প্রথমে এটাকে লিখব, লেখার পর এই গ্রাফটা আঁকবো। এদিকে টাইম অ্যাক্সিস টি, এদিকে ভেলোসিটি অ্যাক্সিস ভি বলে আমরা নিচে লিখব। তাহলে এটা আগে এঁকে নাও, আমি বলছি তারপরে লিখবে। ভেরি কুইক। হয়েছে? তাহলে আমরা লিখব এক্ষেত্রে ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর, এক্ষেত্রে ক্রমবর্ধমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র একটি অধিবৃত্তাকার লেখচিত্র হবে। ইন দিস কেস velocity time graph, in this case velocity time graph of a particle under gradually increasing deceleration, gradually increasing deceleration is of parabolic nature। প্যারা চেঞ্জ করে লিখব। এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো বৃদ্ধি পেয়েছে। ইন দিস কেস in equal interval of time decrease of velocity gradually increases। In this case in equal interval of time decrease of velocity gradually increases। হয়েছে প্রত্যেকে? এবার আমরা লাস্ট গ্রাফে চলে আসবো। লাস্ট গ্রাফটা কি ছিল? ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তু লেখচিত্র। তাহলে আমরা প্রত্যেক খাতা হেডিং করব ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তু লেখচিত্র। ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর লেখচিত্র। ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ, velocity time graph of a particle, velocity time graph of a particle under gradually decreasing acceleration, under gradually decreasing acceleration, velocity time graph of a particle under gradually decreasing acceleration, deceleration, gradually decreasing deceleration। হয়েছে? তাহলে আমরা প্রথমেই দেখে নেব গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ডিঅ্যাক্সেলারেশন কি, ক্রম হ্রাসমান মন্দন কি। মন্দন মানে বেগের হ্রাস হবেই, কিন্তু এই বেগের হ্রাসটা যদি ক্রমশ হ্রাস পায় তখনই কি ক্রমহ্রাসমান মন্দন। ডিঅ্যাক্সেলারেশন মিনিং হচ্ছে ডিক্রিজ ইন ভেলোসিটি। ইফ দ্য ডিক্রিজ ইন ভেলোসিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজেস দেন দ্য ডিঅ্যাক্সেলারেশন ইজ কি? অবভিয়াসলি গ্র্যাজুয়ালি
decreasing the acceleration. Let's see this. Suppose ধর এটা t equal to 0, এটা t equal to কত 4, 1 2 3, এটা t equal to 1, এটা t equal to 2, এটা t equal to 3, এটা t equal to 4. তো প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি ছিল u equal to 20, এরপরে ভেলোসিটি হলো u equal to 15, এরপরে ভেলোসিটি হলো u equal to 11, এরপরে ভেলোসিটি হলো u equal to 8, এরপরে ভেলোসিটি হলো u equal to 6. তাহলে পরিষ্কার বুঝতে পারছিস ভেলোসিটি ডিক্রিজ করেছে, বেগগুলো ক্রমশ কমেছে, কিন্তু বেগগুলো কমেছে ঠিক কথাই, কিন্তু বেগের এই কমাগুলো কি ইকুয়ালি কমেছে? উত্তর হচ্ছে না। কেন না? দেখ এখানে বেগ কতটা কমেছে 5, এখানে বেগ কতটা কমেছে 4, এই অংশে বেগ কতটা কমেছে 3, এই অংশে বেগ কতটা কমেছে 2। দেখ তো বেগের হ্রাসগুলো 1 সেকেন্ডে এতটা পরিমাণ বেগ কমেছে এখানে, 1 সেকেন্ডে এতটা পরিমাণ ভেলোসিটি ডিক্রিজ করেছে এখানে, 1 সেকেন্ডে এতটা পরিমাণ ভেলোসিটি ডিক্রিজ করেছে এখানে, 1 সেকেন্ডে এতটা পরিমাণ ভেলোসিটি ডিক্রিজ। তাহলে ভেলোসিটি ডিক্রিজগুলো গ্র্যাজুয়ালি কী করছে রে? ডিক্রিজ করছে না? 5 4 3 2 অ্যান্ড সো অন। তাহলে বল এই অংশের ডিঅ্যাক্সেলারেশন কত? ভেলোসিটি ডিক্রিজ বাই টাইম, বেগের হ্রাস বাই সময় হচ্ছে মন্দন। এই অংশে ডিঅ্যাক্সেলারেশন কত বল? বেগের হ্রাস বাই সময়। এই অংশে মন্দন কত বল? ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম। এই অংশে মন্দন কত বল? ডিক্রিজ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে দেখ তো প্রত্যেক মুহূর্তে মন্দনটা কী হচ্ছে রে? ক্রমশ কমছে। যেহেতু প্রত্যেক মুহূর্তে মন্দন ক্রমশ কমছে, অর্থাৎ ইকুয়াল সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো ক্রমশ কমছে, সুতরাং এটাই হলো কি ক্রম হ্রাসমান মন্দন। দ্যাট ইজ deacceleration gradually decreases, which means in equal interval of time decrease in velocity gradually decreases. So this is gradually decreasing deacceleration, ক্রম হ্রাসমান মন্দন। গ্রাফটা কেমন দেখা যাক। দেখ t equal to 0 তে কত ছিল? এটা পুরোটা কত? এত অবধি কত? 20। দেখ 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি কত হয়ে গেছে? এই 1 সেকেন্ড বাদে ওর ভেলোসিটি কত হয়েছে? 15। তার কতটা কমেছে? এতটা কমেছে। এরপর দেখ পরবর্তী 1 সেকেন্ডে ভেলোসিটি কত হচ্ছে? 11 এতটা কমেছে। দেখ এই গ্যাপটার তুলনায় এই গ্যাপটা কিন্তু ছোট। আবার দেখ এই গ্যাপটার তুলনায় কিন্তু এই গ্যাপটা আরও ছোট। এই 11 থেকে কত হয়েছে? 8। এটাকে 3-এর গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে 3-এর গ্যাপ। এই গ্যাপটা কতর গ্যাপ আছে? 4-এর গ্যাপ। আর ওপরের গ্যাপটা কত গ্যাপ ছিল? 5-এর গ্যাপ। হয়েছে? যদি এখানে করিস একটা 4 সেকেন্ড করিস, ধর সাপোজ এটা 4 সেকেন্ড, এই গ্যাপটা কি আরও ছোট, এটা কত? 2-এর গ্যাপ। তবে দেখ ভেলোসিটির গ্যাপগুলো, ডিক্রিজের গ্যাপগুলো ক্রমশ কি ছোট হয়েছে। গ্রাফটা কেমন হবে? এটাও একটা প্যারাবোলিক ইন নেচার। যদি এই পয়েন্টগুলোকে প্লট করিস তাহলে গ্রাফটা কেমন পাবো আমরা? অধিবৃত্তাকার টাইপের পাবো। দেখ প্যারাবোলিক আমরা গ্রাফ পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা লিখবো এখানে। এগুলো কি লিখবো? মন্দন। প্রত্যেকটাই মন্দন, প্রত্যেকটাই ডিঅ্যাক্সেলারেশন। তাহলে আমরা প্রথমে এটা লিখবো, তারপরে এই গ্রাফটা আঁকবো। আঁকার পর আমি বলছি, আগে এইটুকুনটা লিখে নাও ভেরি কুইক। হয়েছে? তাহলে আমরা নিচে লিখবো এক্ষেত্রে ক্রম হ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর, এক্ষেত্রে ক্রম হ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি, এক্ষেত্রে ক্রম হ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি একটি অধিবৃত্তাকার লেখচিত্র হবে। এক্ষেত্রে ক্রম হ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর লেখচিত্রটি একটি অধিবৃত্তাকার লেখচিত্র হবে। ইন দিস কেস velocity time graph of a particle under gradually decreasing deacceleration must be of parabolic nature,
প্যারাবোলিক নেচার। ওকে, প্যারা চেঞ্জ করে লিখব এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে, এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো ক্রমশ হ্রাস পেয়েছে। এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো ক্রমশ হ্রাস পেয়েছে। ইন দিস কেস, ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, decrease in velocity gradually decreases. In equal interval of time, decrease in velocity gradually decreases. এক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে বেগের হ্রাসগুলো ক্রমশ হ্রাস পেয়েছে। হয়েছে? তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের যত রকমের গ্রাফ আছে সেই গ্রাফের প্রায় 95% কিন্তু আমরা কভার করলাম। শুধু কভার করিনি, প্রত্যেকটা গ্রাফ কেন এরকম গ্রাফ হচ্ছে সেই গ্রাফগুলো আমি প্রত্যেকটা কিন্তু অ্যানালিসিস করেছি। শুধু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা বাকি রেখেছি, কারণ ওই গ্রাফগুলো ঠিক এইভাবে বোঝানো যাবে না, পার্টিকুলার জিওমেট্রিক্যাল শেপ লাগবে। সেই জিওমেট্রিক্যাল শেপের কনসেপ্ট না জানা পর্যন্ত ওগুলো কিন্তু বলা যাবে না। আমি পার্ট 3 ওয়ান ডাইমেনশন মোশন পার্ট 3তে প্রথমে জিওমেট্রিক্যাল সেই শেপগুলোর কনসেপ্ট দেবো, তারপরে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আমি বলবো, এবং এরপরে ওয়ান ডাইমেনশনাল মোশনে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, জাস্ট লাইক ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, ফাইনাল ভেলোসিটি, চূড়ান্ত বেগ, অ্যাক্সেলারেশন ত্বরণ, ডিঅ্যাক্সেলারেশন মন্দন, ট্রাভেল ডিস্টেন্স অতিক্রান্ত পথ এস, এই সমস্ত কিছুর মধ্যে কিছু রিলেটিং ইকুয়েশান আছে, সেই ইকুয়েশানগুলো আমি নিয়ে আলোচনা করব, এবং সেই ইকুয়েশানে প্রুফগুলো আমরা আলোচনা করব। অ্যালজেব্রিক্যালি প্রুফ করব, জিওমেট্রিক্যালি প্রুফ করব, এবং উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস দিয়ে প্রুফ করব। 3 ধরনের আমরা প্রুফকে নিয়ে কিন্তু আলোচনা করব। ওটা আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন থার্ড পার্টে আমরা এটাকে নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই। যেটুকুনটা আজকে পড়ালাম খুব ভালো করে বুঝে বুঝে খাতায় তোমরা রাইট ডাউন করে নিও। ওকে।